মনে হলো যে মানে ওমেন্স বডিজ কিংবা ওমেন্স সেক্সুয়ালিটি কন্ট্রোল করার যে একটা টেন্ডেন্সি, এটা I don't think so that is the main main was like that's main one of the topics argumentটা that কি, has been addressed there. মেইন আর্গুমেন্টটা সাবা কি আর্গুমেন্টটাকে চ্যালেঞ্জ করেছেন? আমাদের সবার হচ্ছে একটা ধারণা যে মানে তোমার হচ্ছে রিলিজিয়াস বেস ফ্যামিলি ল, তাই না? সারা দুনিয়াতেই তো আছে, তাই না? সো আমরা মনে করি এইটা হচ্ছে একটা প্রবলেম ফর উইমেন, তাই না? আমরা এটা মনে করি না? এবং আমরা মনে করি যদি আমাদের ফ্যামিলি রিলিজিয়ান বেস ফ্যামিলি ল এটাকে যদি আমরা সেকুলার ফ্যামিলি ল করে ফেলতে পারি, তাহলে এক ধরনের উইমেন্স ইমানসিপেশন হয়ে যাবে, তাই না? আমরা এরকম মনে করি না? আর আমরা মনে করি যে নারীর যত দুঃখ, যত কষ্ট, ইট ইজ সামথিং বিকজ অফ দ্য রিলিজিয়ান। হ্যাঁ, না জানি সেকুলারিজম আমরা যদি প্রতিষ্ঠা করে ফেলতে পারি, তাহলে মানে সব এভরিথিং উই ক্যান অ্যাচিভ। হ্যাঁ, রাষ্ট্র যদি ঠিকঠাক সেকুলার হয়ে যায়, এভরিথিং উই ক্যান অ্যাচিভ, তাই না? এই ধরনের আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং। সাবার ঠিক দেখাচ্ছেন যে এই আন্ডারস্ট্যান্ডিংটা শুধু এই কার, এটা প্লিজ কার হচ্ছে সাউন্ড করছে, আনমিউট করো। হ্যাঁ, আচ্ছা, সাবা দেখাচ্ছেন আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা শুধু, এটা শুধু ভুলই না, বরং এই যে তোমার হচ্ছে দ্য প্লাইট অফ উইমেন, হ্যাঁ, এই জিনিসটা এবং দ্য ক্যাটাগরি অফ মাইনরিটিজ, হ্যাঁ, আমরা যে প্রবলেমগুলো দেখি এই সবগুলো সেকুলার অপারেশনস এর মধ্য দিয়ে তৈরি হয়। আসলে আমরা যে জেন্ডার ইনইকুয়ালিটি এবং যে প্রবলেমগুলো দেখতেছি, উইমেন্স পারসিকিউশন, এভরিথিং, এইটা আসলে একটা মডার্ন স্টেটের একটা ইনহারেন্ট একটা পার্ট, মানে এবং মডার্ন স্টেটের মধ্য দিয়ে এগুলোর হচ্ছে রিপ্রোডাকশনটা ঘটে। সাবার জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ইন্টারভেনশনের জায়গাটা হচ্ছে এটা। আমাদের দেশে হয় উই টক অ্যাবাউট উইমেন্স রাইটস, আমরা মনে করি যে সেকুলারিজম হইলে উইমেন্স রাইটস হয়ে যাবে। হ্যাঁ, মাইনরিটি যে যত দুঃখ কষ্ট সবকিছু হচ্ছে রাষ্ট্র ঠিকঠাক সেকুলার না। হ্যাঁ, আমরা এরকম আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে না যে রাষ্ট্র ঠিকঠাক সেকুলার না, ওই জন্য হচ্ছে আমাদের প্রবলেম। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হচ্ছে এই এই যে আন্ডারস্ট্যান্ডিং গুলো, এই আন্ডারস্ট্যান্ডিং গুলোর মধ্যে আসলে মানে উইমেন উইমেন নারীর যে সত্তা, সাবজেক্টিভিটি, উইমেনদের যে রাইট, এটা হচ্ছে মোস্টলি অবস্কিউর এবং এটা মোস্টলি আন্ডারমাইন হয়ে যায়। এটা হচ্ছে তার আলোচনার বিষয়। বাকিদের আলোচনা শুনি, তোমরা কি কি পড়েছো, কি কি শুনে বুঝেছো? আর আপনি কি এটা, হ্যাঁ বলো বলো। স্যার আপনি কি সাবা মাহমুদের এই জিনিসটা যে অ্যাকচুয়ালি রিলিজিয়নের যে একটা এফেক্ট ওয়েমেনদের উপর, হ্যাঁ এটার হ্যাঁ, জন্যই সব রকমের ডিসক্রিমিনেশন হচ্ছে? ডু ইউ বিলিভ দ্যাট? না না, আমি তো বলছি যে হচ্ছে তোমার হচ্ছে আমাদের যে অ্যাজাম্পশন, হ্যাঁ, ইভেন সাবা মাহমুদও বলছেন যে অ্যাজাম্পশন, যে সবকিছু মানে সেকুলার না ওই জন্যই সবকিছু প্রবলেম। সাবা বলতেছেন না, এটা মোর মোর ডিফিকাল্ট। হ্যাঁ, আর আমার ওপিনিয়ন বলতে যে শুনো, ধর্ম আসার আগে কি নারী নির্যাতন ছিল না? সো উইমেন্স অপারেশন, প্যাট্রিয়ার্কি, এটা কোনো ধর্মের সমস্যা না, মানে আমাদের অফকোর্স আন্ডারস্ট্যান্ডিং ছিল। সো হচ্ছে এটা একটা ঐতিহাসিক সমস্যা। হ্যাঁ, উইমেন্স অপারেশন বা প্যাট্রিয়ার্কি একটা হিস্ট্রিক্যাল সমস্যা। এটাকে দোজ হু আর মানে আমরা যারা এটাকে রিডিউসিং অ্যাজ রিলিজিয়াস সমস্যা, দ্যাট ইজ প্রবলেমেটিক এবং দ্যাট ইজ মডার্ন অলসো। হ্যাঁ, মডার্ন ক্যাটাগরাইজেশন। হ্যাঁ বলো। স্যার এটা কি আমি আচ্ছা ধামাচাপা স্যার, দেয়া তাহলে কি কাইন্ড অফ আমরা আচ্ছা, ফার্স্ট অফ রিলিজিয়নকে অল, একটা ওয়েপন হিসেবে আচ্ছা ইউজ অনেকেই কথা করতেছি? বলছি, ফার্স্ট অফ অল প্লিজ রেজ ইউর হ্যান্ড। ফার্স্ট হচ্ছে মাশায়েক হাত তুলেছে। হ্যাঁ, মাশায়েক বলো। আচ্ছা স্যার, তো সাবা মাহমুদের মানে আপনি বলার পরে মনে পড়লো যে উনি একটা প্রবলেম এটা ধরেছিলেন যে সেকুলারাইজেশন অফ রিলিজিয়নটা হচ্ছে ইভেন্টুয়ালি প্রবলেম গুলোর মানে হ্যাঁ, ওয়ান আমি অফ। এগুলো নিয়ে ধরে ধরে আলাপ করবো আজকে, আমরা থরলি সাবা মাহমুদের কেসটা নিয়ে আলাপ করবো। তো হ্যাঁ স্যার বলো। মানে আমার এখানে কিউরিওসিটিটা এই জায়গায় যে প্রবলেম তো রিলিজিয়নের ওইরকম মানে ডিপলি রুটেড হওয়ার আগ থেকেই ছিল। হ্যাঁ, তো এইটার মানে এই সেকুলারাইজেশনের পরে প্রবলেম গুলাতে কি পার্টিকুলার কোনো ধরনের চেঞ্জ এসেছিল? কারণ প্রবলেম। ইয়েস, সেকুলারিজম এসে কি করছে যে তোমার হচ্ছে এই জিনিসগুলোকে কোডিফাই করেছে এবং মডার্ন নেশন স্টেটের যে পলিসিস প্রোগ্রাম, যে লিগ্যাল যে ইনস্টিটিউশন, এটার সঙ্গে এটাকে এমন ভাবে কোডিফাই করে এমবডিয়েট করছে যে এটাকে একটা ফর্মাল স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসছে, বুঝছো? আগে কিন্তু এটা স্ট্রাকচারাল ছিল না। আমরা এগুলো নিয়ে আলাপ করব। সো এখনকার যে প্রবলেম গুলো, হ্যাঁ, মেয়েদের যে ইস্যু গুলো, হ্যাঁ, এই প্রবলেম গুলো হচ্ছে মোস্টলি উইদিন ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে এগুলা কিন্তু স্ট্রাকচার্ড। হ্যাঁ, মানে ওটা হচ্ছে উনি দেখাইছেন। ইয়েস, নেক্সট হচ্ছে জোহান, তুমি কোশ্চেন করেছিলে। জোহান, তোমরা কিছু হলে রেজ ইউর হ্যান্ড, ওকে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ বলো। জোহান হারাই গেছে। হ্যাঁ, না 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 স্যার আছে। হ্যাঁ বলো।
স্যার এটা কি স্যার যে রিলিজিয়নের উপর চাপায় দেয়া? কারণ হইতেছে যে অপারেশন তো আগে থেকেই ছিল হ্যাঁ ওমানের উপর, কিন্তু হ্যাঁ পরে যখন রিলিজিয়ন যে আস্তে আস্তে ডেভেলপ করলো, পরে কি মানে এটা কি ধর্মকে আসলে ব্যবহার করা হয়েছে অপারেশন করার জন্য, পরে আচ্ছা, আমরা ধর্মকে এগুলো নিয়ে আলাপ চাপায় করব দেওয়া হয়েছে? আজকে, যেহেতু আমরা এটা নিয়ে ডিটেল আলাপ করব, সো ডোন্ট ওরি অ্যাবাউট ইট। হ্যাঁ, আমরা এগুলো নিয়ে আজকে ডিটেল আলাপ করব। আমি জানতে চাচ্ছি তোমরা সবাই পড়েছো কিনা। আমি তো মাত্র 12 জনের হচ্ছে রিভিউ পাইছি, বাকিরা তো রিভিউই দেয় নাই। আমি জানি না হোয়াই দে আর নেগলেক্টিং। আচ্ছা হ্যাঁ, ইয়াসমিন তোমার কোশ্চেনটা বলো। স্যার স্যার আছে স্যার। স্যার তাহলে কি রিলিজিয়নকে আমরা একটা ওয়েপন হিসেবে ইউজ করতেছি টু দি মোর রিজিডিফাই দি আচ্ছা এখন আসো, অপারেশন? আমি আমি এটা তোমাদেরকে বলি, মানে একটা জিনিস কি, ধর্ম ইটসেলফ এটা মানে এটা রিজিডও না, এটা আবার ফ্লেক্সিবলও না। মানে ধর্মের প্রস্তাবনা, মানে ধর্মটা হচ্ছে, ইস্যুটা হচ্ছে আমরা কিভাবে ধর্মটাকে রাষ্ট্রের মধ্যে ইনকর্পোরেট করেছি। ইট ইজ উই, এবং দিস ইজ মানে স্টেট, এবং হচ্ছে আমরা যারা এই অপারেশনস এর সঙ্গে যুক্ত, আমরা এটাকে কিভাবে হাজির করছি, ওটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে দেখাবো, যেমন আমি আচ্ছা আমি এগুলো নিয়ে সবাই আস্তে সবার আস্তে, সুবিধা মতো আচ্ছা আমি এগুলো নিয়ে আলাপ করবো। আমরা আগে আর্টিকেলটা শেষ করি। আর্টিকেলটা কেউ কি মানে থরলি প্রেজেন্ট করতে পারবা? আমি হচ্ছে তোমাদের সহজের জন্য আমি এটাকে একটা মানে মেইন পয়েন্টগুলোকে আমি সামারাইজ করে একটা পাওয়ার পয়েন্ট করেছি। ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান হেল্প মি? হু ক্যান হেল্প মি? আচ্ছা আমি আলাপ করি, আমার সঙ্গে তোমরা হচ্ছে প্লিজ শেয়ার উইথ মি, ওকে? আচ্ছা, সাবা মাহমুদ যে জায়গাটা থেকে আলাপ করেছেন, উনার মূলত জায়গাটা হচ্ছে, আমি প্রথমেই আলাপ করেছি যে উনি আলাপ করেছেন, আমরা ধরেই নিই যে মাইনরিটির একটা প্রবলেমে আছে মিডল ইস্টে। ইভেন আমি মিডল ইস্টের কোশ্চেনটা দিচ্ছি, আমি আমি অ্যাপোলজি যে আমাদের বাংলাদেশ কনটেক্সটে আমি কিছু পড়াচ্ছি না, বাট আমি হচ্ছে আই রেফার যে তোমরা হচ্ছে লতামনি এবং অ্যান্ডারসনের লেখাটা পরে পড়ো। হ্যাঁ, বাট সাবাটা খুব ইম্পর্টেন্ট, আমি আলাপ করব কেন। ফার্স্ট অফ অল আমরা অনেকেই মনে করি যে মাইনরিটিদের অবস্থা খুবই করুণ, বিকজ মুসলিম রাষ্ট্রগুলোতে কোনো কি নেই, তোমার হচ্ছে সেকুলারিজম নাই, এবং মুসলমানদের তোমার হচ্ছে মাইনরিটি নিয়ে দে ডোন্ট হ্যাভ এনি সেন্সিবিলিটিস। হ্যাঁ, এই ধরনের একটা চার্জ আসে। সেকেন্ড হচ্ছে যারা উইমেন, তারা হচ্ছে যে তোমার রিলিজিয়াস বেস যে তোমার হচ্ছে ল, এই লটা তারা হচ্ছে ডাইরেক্ট ভিকটিম। হ্যাঁ, এবং রাষ্ট্র যদি ঠিকঠাক মতো সেকুলার হইতো, ল গুলা যদি ঠিকঠাক মতো সেকুলারাইজ ল হইতো, তাহলে মেয়েদের মানে ইমানসিপেশন সবকিছু ভাই সবকিছু ঠিকঠাক হয়ে যেত। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের একটা মানে মোটা দাগে আমাদের সবার আন্ডারস্ট্যান্ডিং। সাবা বলতেছেন না, এইটার মধ্যে অসংখ্য ব্লার পজিশন আছে, এবং ব্লার পজিশন গুলো দেখানোর আগে তিনি প্রথমে দেখাচ্ছেন যে যখন মানে ধর্মীয় রিলিজিয়াস স্ট্রাইক বা রিলিজিয়াস কনফ্লিক্ট গুলো যখন কোন একটা সোসাইটিতে হয়, এইটাকে কিভাবে মোস্টলি এটাকে মানে হচ্ছে কি করা হয়, ডেকোরেট করা হয়। যেমন মিডল ইস্টের, উনি তো একদম স্পেসিফিক ইজিপ্ট নিয়ে কাজ করেছেন, তিনি দেখাচ্ছেন যে তোমরা এর আগে আমি একটু বলি, ইজিপ্টের তুমি হচ্ছে যদি ডেমোগ্রাফি হিসাব করো, ইজিপ্টের প্রায় নিয়ার অ্যাবাউট 10%, মোর দেন 10% আর দ্য কপটিক ক্রিশ্চিয়ানস। কপটিক ক্রিশ্চিয়ানস দে আর মানে ডিফারেন্ট ফ্রম প্রটেস্ট্যান্ট। ক্রিশ্চিয়ানিটির মধ্যে অসংখ্য সেক্ট আছে, এটা অনেক পুরনো একটা সেক্ট, অনেক মানে অনেক পুরনো। হ্যাঁ, ক্রিশ্চিয়ানদের অর্থোডক্স ক্রিশ্চিয়ানদের একটা সেক্ট হচ্ছে কপটিক। তোমরা যেরকম ব্রিটিশদের মধ্যে তুমি দেখবা যে ওদের মধ্যে হচ্ছে সবচাইতে ডমিনেন্ট হচ্ছে প্রটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ান, এর মধ্যে ক্যাথলিক আছে, অসংখ্য সেক্ট আছে, বাট যেটা কপটিক এটা হচ্ছে একদম প্রাচীন। হ্যাঁ, তোমার হচ্ছে এবং নর্থ আফ্রিকাতে তারা মানে ওভার দা তোমার হচ্ছে সেঞ্চুরিজ, অসংখ্য বছর ধরে তারা সেখানে বসবাস করছে। এখন আসো, কপটিক যেহেতু নিয়ার অ্যাবাউট 10%, আরো বেশিও হতে পারে, অনেকে মানে অসংখ্য স্ট্যাটিস্টিক্স আছে। তো কপটিকদের সঙ্গে তোমার হচ্ছে মুসলিম যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট গুলো মোস্টলি যে ইস্যুগুলোর মধ্য দিয়ে তোমার জনপরিসরে ডিবেটে হাজির হয়, তার মধ্যে একটা হচ্ছে যে তোমার হচ্ছে এক ধরনের রিউমার থাকে যে মুসলমানরা লাভ জিহাদ, এবং মুসলমানরা এক ধরনের ষড়যন্ত্র করে, হ্যাঁ তোমার হচ্ছে অমুসলিম মেয়েদেরকে প্রলুব্ধ করে, এই ধরনের শব্দগুলো শুনবা তোমরা। হ্যাঁ, প্রলুব্ধ করে ইসলাম ধর্মে তাদেরকে কনভার্ট করে লাভ জিহাদ করে। হ্যাঁ, এটা খুবই খুবই রিনোন একটা ওয়ার্ড। হ্যাঁ, এই লাভ জিহাদের মধ্য দিয়ে তোমার হচ্ছে কনফ্লিক্ট গুলো শুরু হয়। তিনি ইন্টারেস্টিং, তিনি 3টা কেস দিয়েছেন। ফার্স্ট হচ্ছে ইমবাবা, একজন মুসলিম, সে তোমার হচ্ছে এটার নাম কি একটা
ক্রিশ্চিয়ান মেয়েকে বিয়ে করেছিল। আমি এই জন্য তোমাদেরকে ইনসেন্ডিস মুভিটা দেখার জন্য বলছি। বাই দা ওয়ে, কেউ দেখেছো ইনসেন্ডিস মুভিটা? দেখেছি স্যার। আচ্ছা তুমি একটু বলো, ওই মুভিটাও কিন্তু একটা মেয়ে তোমার হচ্ছে সে ক্রিশ্চিয়ান, ওটার একটা প্লটটা বলো, অনেকে এটা দেখে নাই। খুব খুব টুইস্টেড আচ্ছা, একটা মুভি, বলো। মুভিটাতে দেশের নামটা স্পেসিফিক্যালি বলে না, কিন্তু দেশের নামটা হচ্ছে লেবানন। হ্যাঁ, দেশের নাম বলে না, কিন্তু বোঝা যায় যে লেবাননের সিভিল ওয়ার কে মেনশন হ্যাঁ। করেই বলেছে আর কি। আচ্ছা হ্যাঁ, তো এখানে ওরা ছিল ক্রিশ্চিয়ান, আর এমনিতে ওইখানে প্যালেস্টিনিয়ান রিফিউজি ছিল মুসলিমরা। তো এর মধ্যে মুসলিম একটা ছেলের সাথে আচ্ছা ওর আমি একটু রিলেশনশিপ হয়। তোমাদেরকে, সরি আমি একটা ইয়া দিই। তো ইনসেন্ডিস আমি তোমাদেরকে এতবার বলছি, এত ইন্টারেস্টিং মুভি, কেন যে দেখো নাই। লেবানন হচ্ছে মিডল ইস্টের মধ্যে একমাত্র রাষ্ট্র যেখানে হাফ জনগোষ্ঠী হচ্ছে মুসলিম, হাফ ক্রিশ্চিয়ান, বুঝছো? ওই জন্য সেখানে দেখবা ওদের দেশে কিন্তু অনেক বছর ধরে একটা সিভিল ওয়ার হয়েছে। সিভিল ওয়ারের রিজলিউশনটা হয়েছে যে ওদের প্রধানমন্ত্রী থাকবে তোমার হচ্ছে মুসলিম, তারপর হচ্ছে প্রেসিডেন্ট থাকবে ক্রিশ্চিয়ান, স্পিকার থাকবে শিয়া। হ্যাঁ, তাদের এরকম একটা ডিভিশন এখানে একদম মোস্টলি হাফ হাফ। হ্যাঁ হ্যাঁ বলো, ইয়েস প্লিজ ক্যারি অন শমিক। স্যার আজান হচ্ছে অনেক জোরে। আচ্ছা বলো, কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, তারপরে ক্রিশ্চিয়ান মেয়েটার সাথে হচ্ছে আমাদের লিড অ্যাক্ট্রেস একটা মুসলিম ছেলের রিলেশনশিপ হয়। মেয়েটা প্রেগনেন্ট ছিল, এমন সময় মেয়েটার ভাইরা মেরে ফেলে। এভাবে কাহিনী শুরু হয়। মানে সেখানে ভাইরা তোমরা জানো যে একটা ছেলেটাকে অনার মেরে কিলিং ফেলে। হয়, অনার কিলিং, যে তোমার নিজস্ব সেক্টর বাইরে তুমি যদি অন্য কাউরে বিয়ে করো দ্যাট ইজ নট ওয়েলকাম, ওই জন্য মেরে ফেলছে। হ্যাঁ, যেহেতু সে সময় সিভিল ওয়ারও ছিল। হ্যাঁ বলো নেক্সট। তারপরে মেয়েটা তারপরে ওইখানে দেখায় যে এই এই সমাজে থাকলে ওর কিছু হবে না, এখান থেকে ওর বের হয়ে যাওয়া লাগবে এবং শহরে যাওয়া লাগবে, গিয়ে এখানে এডুকেটেড হওয়া লাগবে। আর তারপর বাচ্চাটার জন্ম দিয়ে বাচ্চাটাকে অ্যাডপশনে দিয়ে সে চলে যায় শহরে চাচার কাছে। তো ওইখানে ওর আলাদা লাইফ শুরু হয়, এডুকেটেড হয়, আর সে রেভলিউশনের সাথে যুক্ত থাকে। ওই সময় কিছু কিছু কথা আসে যে আহ, বাইরের ফোর্স কেন ইন্টারফেয়ার করছে না ওদের সিভিল ওয়ারে। এই ব্যাপারগুলো আমার একটু চোখে লেগেছে, যে তখন আমি বুঝলাম যে এটা নর্থ আমেরিকান কোন ডিরেক্টরের বানানো। কানাডিয়ান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কানাডিয়ান। তারপরে চেক করলো। তারপরে এরপরে আমি বলে দিব স্পয়লার সবাইকে হ্যাঁ হ্যাঁ কাহিনী। বলো 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 সবাই। আচ্ছা, আমি কারণ তারপর কাহিনী আগের থেকে। তো লেবাননের যেই জায়গাটায় সিভিল ওয়ার বেশি প্রকট, ওইখানে হচ্ছে ওর বাচ্চা যেহেতু অ্যাডপশনে ছিল একটা অরফানেজে, তো ওইখানে ও যায় বাচ্চাটাকে বাঁচাতে। বাচ্চাটা কোথায় ছিল কিন্তু জানা না। খুঁজতে যাওয়ার পর একটা ম্যাসাকার হয়ে যায়। ও একটা বাসে থাকে, মুসলিমদের বাসে, ও একাই ক্রিশ্চিয়ান থাকে। ওইখানে ক্রিশ্চিয়ান ন্যাশনালিস্টরা হচ্ছে অ্যাটাক করে পুরো বাসটায় সবাইকে মেরে ফেলে। তো ওই সময় ও ক্রিশ্চিয়ান নিজে চিৎকার করে বলে যে আমি ক্রিশ্চিয়ান। ওর একটা সিম্বল ছিল, জেসাসের ক্রস ছিল। হ্যাঁ, একটা ক্রস ছিল, ক্রসটা দেখায় সে বেঁচে যায়। তারপরে ও একই সময় বাঁচানোর চেষ্টা করে একটা মুসলিম ছোট একটা মেয়েকে, যেটা আমার মেয়ে বলে, কিন্তু মেয়েটা হচ্ছে তার মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেখে ওরা বুঝে গেছে যে এটা আসলে ওর মেয়ে না, ওর মেয়েটাকে মেরে ফেলে। এই ঘটনায় সে খুব স্কার্ড হয়ে যায়। সে গিয়ে জয়েন করে ফেলে হচ্ছে মুসলিমদের যে ফোর্সটা ছিল, রেবেলিয়ন ফোর্সটা ছিল, ওদের সাথে গিয়ে জয়েন করে এবং ওদেরকে হেল্প করার জন্য সে ক্রিশ্চিয়ান ন্যাশনালিস্টের যে লিডার তাকে শুট করে। এখানে মারা গেছে কিন্তু যায় নাই বলে নাই, কিন্তু নরমালি আমি গুগল করে দেখলাম অরিজিনাল কাহিনীতে মারা যায় নাই। আচ্ছা, তারপরে এরপরে হচ্ছে কাহিনী শুরু। এই জন্য মনে হয় স্যার দেখতে বলেছেন যে টর্চার। এই জায়গাটা খুবই বাজে লেগেছে আসলে, লাস্টের টুইস্টটা মানার মতো না। আমি গেস করতে পারছিলাম এদিকে যাচ্ছে। হাউ স্টেট এন্ড রিলিজিয়ন মেয়েদের সেক্সুয়ালিটিটাকে কন্ট্রোল করে, ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো। হ্যাঁ, কিন্তু এই ঘটনা কিন্তু আসলে ঘটে নাই, এটা কিন্তু একটু মেলোড্রামাটিক লেগেছে একদম লাস্টের টুইস্ট যেটা। হ্যাঁ, তারপরে ওকে টর্চার করা হয়, প্রায় 15 বছর ধরে ওকে টর্চার করে। ও ছোট একটা সেলে থাকে। তো টর্চার করার সময় ওকে অনেকবার রেপ করা হয়, সেই রেপ থেকে ও আবারও প্রেগনেন্ট হয় এবং একটা টুইন বাচ্চা জন্ম দেয়। তো সিনেমার শুরুতেই দেখা যায় যে এই টুইনরাই হচ্ছে আসলে ওই রেপ চাইল্ড, কিন্তু ওরা এটা জানতো না। ওরা মনে করতো যে মানে ওদের বাবা ক্যানাডিয়ান অথবা ওইখানে ওয়াহাব যে মুসলিম ছেলেটা মারা গিয়েছিল তার নাম ইউজ করেছে বাবা হিসেবে। আচ্ছা, তারপরে লাস্টে এই টুইনরা হচ্ছে গিয়েছে কারণ মেয়েটা মারা যাওয়ার সময়, সে 50 আপ বয়সে মনে হয় মারা গেছে। মারা যাওয়ার সময় চিঠি দিয়ে গেছিল যে একটা তোমার ভাইকে দিবা, একটা বাবাকে দিবা।
ওকে, তারপরে কাহিনী আচ্ছা এই চিঠিগুলি আচ্ছা, নিয়ে হচ্ছে, কাহিনীটা হ্যাঁ হচ্ছে আপনি। সবচেয়ে ইম্পর্টেন্ট। সে যখন কানাডাতে, যখন ওরা অ্যাসাইলাম নিয়ে চলে গেছে, সে যখন তার একদম প্রথম বেবি, হ্যাঁ, যখন সে তাকে তোমার হচ্ছে অরফেনে দিয়ে দিছিল, তার পায়ের মধ্যে একটা চিহ্ন দিয়ে দিছে, যাতে যেহেতু সে এটাকে রেখে যাচ্ছে অরফেনে, এই জন্য তার পায়ের মধ্যে একটা চিহ্ন দিছে যাতে সে তাকে চিনতে পারে। সো কানাডাতে সে যখন ছিল, একদিন সুইমিং করার সময় সে একজন মানুষকে দেখলো যার পায়ের মধ্যে এই চিহ্নটা, তখন সে খুব খুশি হয়ে গেল যে এটা হচ্ছে তার সন্তান। কিন্তু পরবর্তীতে যখনই উপরের দিকে তাকালো, তখন দেখলো ও মাই গড, হু ইজ দিস, এটা হচ্ছে সে, যখন সে তোমার হচ্ছে কাস্টডির মধ্যে ছিল, কাস্টডিতে তাকে যে কনসিস্টেন্টলি রেপ করেছে, হ্যাঁ। ফলে ফলে সে হচ্ছে একই সঙ্গে তার সন্তান, আবার একই সঙ্গে তার দুটো সন্তানের বাবা, হ্যাঁ। বুঝছো জিনিসটা, টুইস্টটা? সো আমি তোমাদেরকে বলবো যে মুভিটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে এটা ফাইনাল সিন হ্যাঁ, ছিল, এটা সবাই এখন দেখে স্পয়লার আমি অ্যালার্ট। জানি না সবাই, আমি জানি না ওরা কিভাবে, আমি তোমাদেরকে অনেকগুলো মুভি সাজেস্ট করেছি, আমি জানি না তোমরা দেখতেছো কিনা, এগুলো তো আমি জানি না, এগুলো তোমাদের যাই হোক। সো তোমাদেরকে যেটা বলছিলাম, এই যে ইন্টার ম্যারেজের যে প্রবলেম গুলো, মিডল ইস্টে যে প্রবলেম, ইভেন আমাদের এখানেও আছে, ইন্ডিয়াতে তো এখন লাভ জিহাদের নামে, আমি তোমাদেরকে অলরেডি একটা ডকুমেন্টারি দিয়েছি বিজেপির উত্থান নিয়ে। বিজেপি যে উত্থানটা ইন্ডিয়াতে, তাদের মেইন রেটরিকটা হচ্ছে যে মুসলমানরা লাভ জিহাদের মধ্য দিয়ে সকল হিন্দু মেয়েদেরকে কনভার্ট করে মুসলিম বানায় ফেলতেছে। আমি তোমাদেরকে একটা ইয়া দিয়েছি, তোমরা সেখানে যে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেম সবগুলো একটা একটা সঙ্গে দেখবে যে ইন্টার কানেক্টেড, একদম ওয়ার্ল্ড ওয়াইড, এটা কিভাবে ইন্টারন্যাশনালি গ্লোবাল এটা ফাংশন করে। স্যার, হ্যাঁ বলো। আমি একটু কিছু বলতে চাচ্ছি। ইয়েস প্লিজ, বলো বলো। স্যার, এটা যে এই নোশনটা যে হলো ইসলাম হলো একটা লাভ জিহাদ কাইন্ড অফ একটা রিলিজন, এটা তো আসলে আহ, পুরো এন্টায়ারলি ফলস অর ফ্যাব্রিকেটেড তো না, রাইট? বিকজ হলো এই যে লাস্ট লাইক এ ফিউ ইয়ার্স আগো যে হলো আইসিস এরা যে একটা ফিয়ার ক্রিয়েট করেছিল, এটার ইয়েস, জন্য তো মানে it really contributes to the notion যে হলো লাভ জিহাদ একটা মানে ইসলাম হলো ইটস আ লাভ জিহাদ কাইন্ড অফ। আচ্ছা, আমি তোমাদেরকে আমি আলাপ করবো এগুলো নিয়ে, হ্যাঁ। আমি আস্তে আস্তে যাই, আমি আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আলাপ করবো, আমাদের এগুলো একটা একটার সঙ্গে একটা ইন্টারওয়াইন্ড। বাট হচ্ছে এটা কিভাবে ইন্টারন্যাশনাল অপারেশনস এর মধ্য দিয়ে ফাংশন করে, আমি সেটা নিয়ে যাবো আজকে। সো তোমার হচ্ছে এইটা নিয়ে, তোমার হচ্ছে রিলিজিয়াস কনভার্সন, এগুলো নিয়ে হচ্ছে তোমার হচ্ছে মোস্টলি সেখানে তোমার, সরি দুজন কোশ্চেন করেছে, আমি একটু দেখে নিই। না, এটা হচ্ছে নেটফ্লিক্সে নেই, হ্যাঁ, এটা তোমরা অন্য জায়গা থেকে দেখে নিও, ওকে। আচ্ছা, সো হচ্ছে আমি তোমাদেরকে বলছি যে সেখানে হচ্ছে তিনটা কেস সাবা মাহমুদ আলাপ করেছেন। একটা হচ্ছে ইমবাবা, সেখানে একটা মুসলিম মেয়ে একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে, বিয়ে করার পরে কিছুদিন পরে তোমার হচ্ছে, তোমরা জানো তো কেসটা তো দেখেছো, হ্যাঁ, যে হচ্ছে এটার নাম কি, এই মেয়েটার এটার নাম কি, সে তোমার হচ্ছে খ্রিস্টানদের থেকে মারাত্মক এটা নিয়ে প্রটেস্ট হয়েছে, প্রটেস্ট হওয়ার পর তোমরা জানো যে অনেকগুলো খ্রিস্টান ঘর বাড়িতে মুসলমানরা অ্যাটাক করে ভেঙে দিছে। আরেকটা কেস হচ্ছে সেহাতা, সেহাতা সেও কি করছে, তো এইটার আবার একটা, এটার একটা কারণও আছে, তোমরা জানো যে মানে ইজিপ্টের যে লতে সেখানে খ্রিস্টান যে লটা হচ্ছে এমন, কেউ তার ধর্মটা তোমার হচ্ছে ডিসলভ করা ছাড়া, মানে তুমি ধর্মত্যাগী না হওয়া ছাড়া, বা তুমি কোনো অ্যাডাল্টারি কেসের তোমার হচ্ছে চার্জ আনা ছাড়া তুমি তোমার বিয়েটাকে ডিসলিউট করতে পারবে না, এটাকে ফিনিশ করতে পারবে না। এই জন্য অনেক খ্রিস্টান দেখা যায় যে হচ্ছে ইজিপ্টে তারা তাদের ধর্মটাকে ত্যাগ করে তোমার হচ্ছে এটার নাম কি, সো ধর্ম ত্যাগ করার জন্য, কারণ সে একটা আনহ্যাপি ম্যারেজের মধ্যে কয় বছর থাকবে, এই জন্য সে কি করে ধর্ম ত্যাগ করে, অন্যদিকে চলে যায়, বা নানান অনেকগুলো কারণ আছে, বা অন্য তার কোনো পার্সোনাল রিজনও থাকতে পারে, যে পার্সোনালি সে কোনো ছেলের প্রতি তোমার হচ্ছে হ্যাঁ তার প্রতি সে কমিটেড, ওই জন্য চলে গেছে। সেহাতার কেসটাও এরকম, সেহাতা তার ধর্ম ত্যাগ করে একটা মুসলমান ছেলের কাছে চলে গেছে, এবং এটা নিয়ে হিউজ পাবলিক কেওস হয়েছে, অসংখ্য ডিবেট হয়েছে সেখানে। তখন হচ্ছে খ্রিস্টানরা অসংখ্য প্রটেস্ট করেছে যে তাদের মেয়েকে অ্যাবডাক্ট করে জোর করে ধর্মান্তর করে লাভ জিহাদের মধ্য দিয়ে তাকে হ্যাঁ করে নিয়ে গেছে। সো তাদের কনস্ট্যান্ট তাদের প্রটেস্টের মধ্য দিয়ে লাস্টে কি করলো, রাষ্ট্রীয় যে এজেন্সি তারা হচ্ছে তাকে তোমার হচ্ছে ধরে নিয়ে কপটিক যে চার্চের হাতে তাকে তুলে দিল। তখন তার ভাগ্যে কি ঘটেছে এটা নিয়ে অনেক দিন ধরে ডিবেট হলো, হ্যাঁ, সবাই কোশ্চেন করতেছে সে কোথায়। লাস্টে একদিন হ্যাঁ সে হচ্ছে তোমার খ্রিস্টানদের একটা চ্যানেলের মধ্যে এসে বলল যে আমি ধর্মান্তরিত হই নাই, আবার আমাকে কেউ জোর করে তোমার হচ্ছে এটার নাম কি, হ্যাঁ তোমার হচ্ছে এই এই এটার নাম কি, আমাকে কেউ জোর করে নিয়েও যায় নাই।
সো সে মানে এটাকে এপিস করেছে। এরও আগে 2004 সালে মানে তোমার হচ্ছে কনস্টান্টিনের কেসটা, এটা সবচাইতে মারাত্মক। এই কেসটা হচ্ছে একটা লোকাল জায়গায় একটা ক্রিশ্চিয়ান কপটিক প্রেস্টের ওয়াইফ, সে তার ঘর ত্যাগ করে একটা মুসলিম ছেলের সঙ্গে কায়রোতে গিয়ে বসবাস করছে। সো এটা অনেকদিন পরে এটা যখন রিভিল হলো, পুরো কায়রোতে ক্রিশ্চিয়ানরা এক টানা তোমার হচ্ছে এটার নাম কি তোমার হচ্ছে মুভমেন্ট করা শুরু করলো, অনেক লম্বা অনেক মুভমেন্ট করা শুরু করলো। মুভমেন্টের পরে তোমার হচ্ছে কপটিক সার্চ, আবার যে সার্চের যিনি হচ্ছে হেড মানে তারা পোপ বলেন আর কি, তিনি সরকারকে আহ্বান করলেন যে কোনো মূল্যে তাকে ফেরত দেওয়া হোক। হ্যাঁ, সো অনেক পরে দেখা গেল হচ্ছে এটার নাম কি, রাষ্ট্র কি করছে যে যেহেতু পোপ বারবার এটাকে মানে আর্জ করেছে, রাষ্ট্র এই মেয়েটাকে জোর করে তার যে হাজবেন্ড ছিল, কারেন্ট হাজবেন্ড থেকে জোর করে নিয়ে সার্চের হাতে তুলে দিছে। এবং সেই মেয়ের ভাগ্যে, কনস্টান্টিনের ভাগ্যে কি ঘটেছে আজ পর্যন্ত কেউ জানে না। 2004 সালের পর সে কোথায় আছে? সার্চ অনেকবার বলেছে যে তার কাছে, তার ওন কাস্টডিতে আছে, কেউ বলে তাকে মেরে ফেলছে, বাট তার ভাগ্যে কি ঘটেছে এটা কেউই জানে না। সো এই জিনিসগুলো নিয়ে তোমার হচ্ছে সেখানে সবচাইতে তোমার হচ্ছে এটার নাম কি বড় ডিবেট, এবং এই সকল ডিবেটের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মেয়েরা। কনভার্সন ছেলেরাও করে, কনভার্সন অন্যান্যরাও করে, কিন্তু সবার একটা কমন জায়গা থাকে তোমার হচ্ছে মেয়েরা। কিভাবে থাকে সেখানে আমি তোমাদেরকে বলি যে তোমার এটা নিয়ে কিছু আবার আলাপও আছে। ইস্যুটা হচ্ছে যে ক্রিশ্চিয়ান যে লটা তোমার ইয়াতে হয়েছে, এই পার্সোনাল রিলিজিয়াস বেসড ল যেটা ইজিপ্টে হয়েছে, এটা 1971-এ হয়েছে, এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে কেউ তার ধর্ম ত্যাগ করতে পারবে, মানে ধর্ম ত্যাগ করা ছাড়া অথবা তোমার হচ্ছে অ্যাডাল্টারির অভিযোগে অভিযুক্ত হওয়া ছাড়া তার বিয়ে কখনোই ভেঙে যাবে না, তাই না? তারা এইভাবে একটা ব্যাখ্যা তারা দাঁড় করাইছে। যদি অন্যান্য জায়গায় এটা ডিফারেন্ট এক্সপ্লেনেশন আছে এবং নানান ক্রিশ্চিয়ান সোসাইটিতে নানান ভাবে এটা হাজির আছে, কিন্তু সেখানে সার্চ এটার একমাত্র সোল অথরিটি ইন ডিফাইনিং দ্য ক্রিশ্চিয়ান ল। সো তারা এটাকে এভাবে ব্যাখ্যা করেছে। এই জন্য অনেকেই তারা কি করে, তাদের ধর্মগুলোকে ত্যাগ করে, যেহেতু সে আর আনহ্যাপি ম্যারেজটাকে কন্টিনিউ করতে চায় না, এই জন্য তার ধর্ম ত্যাগ করে। কিন্তু এই ধর্ম ত্যাগ ছেলেরাও করে, মেয়েরাও করে, কিন্তু মেয়েদেরটাকে মোস্টলি তোমার হচ্ছে হাইলাইট করা হয়। এখন আসো এই হাইলাইটের গুলো দেখবে, এটার হচ্ছে আবার টু ফেস আছে। মানে একটা হচ্ছে আমরা দেখেছি যে আল কায়দা কি করছে, যে এই যে আল কায়দার বক্তব্য হচ্ছে একটা মেয়ে ইসলাম ধর্মে কনভার্ট হয়েছে, কনভার্ট হওয়ার পরে আমরা কি মানে তোমার হচ্ছে এটার নাম কি, যে এই মেয়েটাকে আবার জোর করে ক্রিশ্চিয়ানদের হাতে তুলে দিচ্ছে, এজন্য তারা এটার প্রতিশোধমূলক তারা কি করে সার্চে বোম্বিং করছে। এরকম অনেকগুলো সার্চে তারা বোম্বিং করছে, একদম উড়াই দিছে, যে এটা একটা প্রতিশোধ। আবার কিছু ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান গ্রুপ তারা ইন্টারন্যাশনালি তারা লবি করতেছে যে হাই হাই সকল ক্রিশ্চিয়ানরে তো নিয়ার অ্যাবাউট, তারা লবি করছে নিয়ার অ্যাবাউট প্রায় 500,000, প্রায় 50,000-এর বেশি মেয়েকে তোমার হচ্ছে ডিসিপশন এবং ফ্রড কোয়েশনের মধ্যে তারা ধর্মান্তরিত করে, হুইচ ইজ সামথিং ইকুইভ্যালেন্ট টু ট্রাফিকিং। এই জন্য তারা কি করছে, আমেরিকান তোমার হচ্ছে সরকারের কাছে, ইউএস যেহেতু ইউএসএ যে রিলিজিয়াস ফ্রিডম একটা খুব ইম্পর্টেন্ট একটা ল আছে, এবং জাতিসংঘের ট্রাফিকিং যে ইউএন প্রটোকল আছে, ট্রাফিকিং প্রটোকল, এই দুই জায়গায় তারা কন্টিনিউয়াসলি তারা মোবিলাইজ করছে যে ক্রিশ্চিয়ানদেরকে মোস্টলি পারসিকিউট করা হচ্ছে, উই নিড টু রেস্কিউ দেম। হ্যাঁ, মিশরের উপর একটা তোমার হচ্ছে ইকোনমিক স্যাংশন আরোপ করো। সো আমরা দুই ধরনের জায়গা দেখছি। সো এই জায়গাগুলোকে আমরা কিভাবে পাঠ করব? সাবা মাহমুদের জায়গাটা হচ্ছে যে কিভাবে পাঠ করব। আমরা তো অলরেডি আলাপ করেছি যে তোমার হচ্ছে এটার নাম কি, হ্যাঁ, এই যে অ্যাবডাকশনের যে ঘটনাগুলো ঘটছে এগুলো হচ্ছে এটার একটা জেন্ডার ন্যারেটিভ আছে। কারণ হচ্ছে তুমি দেখবা এই যে ইলিয়ডের যে তোমার হচ্ছে, তোমরা এর নাম কি, হেলেনের নাম শুনছো না? হেলেনের মুভি দেখেছো না তোমরা? হেলেনের কেস বলো, ইভেন আমাদের ভারতীয় উপমহাদেশে সীতার কেস বলো, সব কেসে দেখবা যে মেয়েদেরকে অলওয়েজ উইদিন দ্য ন্যাশনাল ইমাজিনেশন, উইদিন দ্য পলিটিক্যাল ইমাজিনেশন, মেয়েদেরকে অলওয়েজ কালচারাল, আইডেন্টিটিক্যাল এবং যে তোমার টেরিটোরিয়াল যে রিক্লেম, এই ক্লেমটাকে রিক্লেম করার জন্য মেয়েদেরকে সবাই কিন্তু টুল আকারে ব্যবহার করে। ফলে মেয়েরা মোস্টলি এইসব আলাপের মধ্যে তারা অলওয়েজ একটা অবজেক্ট আকারে ব্যবহার হয়, কারণ সবাই তার কালচারাল ক্লেম, যেমন এখানে ক্রিশ্চিয়ানরা তার কালচারাল ক্লেম করছে থ্রু ইউজিং দ্য কোশ্চেন অফ উইমেন। হ্যাঁ, তারা বলতেছে যে উইমেন মোস্টলি পারসিকিউটেড, ডিসিপ্টেড, তাই না? বারবার তারা এগুলাই বলছে। তো সবাই কিন্তু মেয়েদেরকে ব্যবহার করে অ্যাজ সামথিং টু রিক্লেম দেয়ার কালচারাল আইডেন্টিটি, দেয়ার টেরিটোরিয়াল আইডেন্টিটি, নট অ্যাজ সাবজেক্ট রেদার অ্যাজ অবজেক্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা। হ্যাঁ,
এবং তোমরা জানো যে হচ্ছে এই প্রবলেমগুলা তোমার হচ্ছে তৈরি হয়েছে মূলত মিশরের যে স্টেট ফরমেশন, সেই স্টেট ফরমেশনটা এরকম, সেখানে সেকুলার প্রসেসের মধ্য দিয়ে যে জিনিসটা ঘটছে, তারা ক্রমাগত সেকুলারিজম করতে গিয়ে একটা আলাদা প্রাইভেট স্পেয়ার, মানে রিলিজিয়াস স্পেয়ার নামে একটা আলাদা তারা স্পেয়ার তৈরি করেছে, প্রাইভেট স্পেয়ার। এবং এই স্পেয়ারে তারা ধর্মটাকে, সরি, ফ্যামিলিটাকে সোললি ধর্মের হাতে তুলে দিছে। সো এই প্রবলেমটা হওয়ার কারণে দেখা গেছে যে তোমার ফ্যামিলি, তারপর হচ্ছে এটার নাম কি সেক্সুয়ালিটি, উইমেন কোশ্চেন, হ্যাঁ, এগুলা মোস্টলি আমরা দেখেছি যে ইন দ্য নেম অফ সেকুলারাইজেশন এগুলা মোস্টলি প্রাইভেট স্পেয়ারে থাকার কারণে দেখা যাচ্ছে যে কি উইমেনরা মোস্টলি এটার কি হচ্ছে তোমার হচ্ছে এটার মোস্টলি ভার্নারেবল, তারা হচ্ছে এটার ভিকটিম হচ্ছে। সো এই জিনিসটা উনি দেখাচ্ছেন। সো উনি সাবার যে কাজটা, সাবা দেখাচ্ছেন যে হ্যাঁ, আমরা যে এই যে তোমার এই মডার্ন স্টেট, আমরা সবাই যেটা মনে করছি যে হচ্ছে তোমার সেকুলারিজম মেয়েদেরকে উদ্ধার করবে, কিন্তু সাবা দেখাচ্ছেন যে সেকুলারিজম মেয়েদেরকে উদ্ধার করা না, বরং এই যে আমরা যত মডার্ন ল দেখছি, ফ্যামিলি ল দেখতেছি, এগুলা হচ্ছে বাই প্রোডাক্ট অফ সেকুলার অপারেশনস, নাথিং এলস। কারণ সেকুলারিজম যে উপায় নিজে অপারেশন করে, সে অটোমেটিক্যালি তার বেঁচে থাকার তাগে, মানে তার অপারেশনস এর সুবিধার্থে সে দুটো বাইনারি তৈরি করে, পাবলিক স্পেয়ার এবং প্রাইভেট স্পেয়ার। এবং প্রাইভেট স্পেয়ারে সে ফ্যামিলি থেকে শুরু করে সবকিছু যেহেতু সে এটাকে রেলিগেট করে দেয়, এবং এই রেলিগেট করার মধ্য দিয়ে দেখা যায় যে কি নারীর অবস্থা আরো শোচনীয় হয়ে যায়, কিন্তু সেই জায়গাগুলোতে দে আর নট অ্যাওয়ার। সো এই জিনিসটাকে তিনি ব্যাখ্যা করতে গিয়ে তিনি অনেকগুলো আলাপ করেছেন, যে তিনি বলছেন যে আমি যে জিনিসগুলোকে দেখাবো, ফার্স্ট অফ অল যে ইজিপশিয়ান ল, মডার্ন যে ফ্যামিলি ল, এটার থেকে কোন জায়গা থেকে ভিন্ন, এবং এই ইজিপশিয়ান এই যে সেকুলারিজমের যে অপারেশন, এই অপারেশনটা কিভাবে এক ধরনের মাইনরিটি এবং মেজরিটি ক্যাটাগরি প্রডিউস করছে, এবং এবং একই সঙ্গে এটা এক ধরনের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এক ধরনের তোমার হচ্ছে আনসার্টেনিটি এবং টেনশন তৈরি করছে, এবং এই টেনশনটা কিভাবে উইমেনদের যে সাবজেক্ট হওয়া, তাদের কোশ্চেনটাকে মোস্টলি আন্ডারমাইন করে দিচ্ছে। এই জিনিসটা হচ্ছে তার মৌলিক তোমার হচ্ছে রিসার্চ কোশ্চেন। সো এই জিনিসটা তিনি দেখানোর জন্য তিনি ফার্স্টে যে জায়গাটা আলাপ করেছেন, দ্য প্রাইভেটাইজেশন অফ রিলিজিয়ন এন্ড ফ্যামিলি। যে রিলিজিয়ন এন্ড ফ্যামিলি আমরা সবগুলো দেশে দেখবো, মোস্ট অফ দা তোমার হচ্ছে মিডল ইস্টার্ন কান্ট্রিজ, ইভেন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখো যে ধর্ম এবং ফ্যামিলিকে আমরা বলছি যে এটা প্রাইভেট স্পেয়ারের বিষয়। হ্যাঁ, সো ফার্স্ট কোশ্চেন উনি করছেন, ইজ মিডল ইস্টার্ন কান্ট্রিজ ফ্যামিলি ল দ্য লিগাসি অফ ইসলামিক এম্পায়ার? হ্যাঁ, আমরা অনেকেই মনে করি যে আমরা এখনকার যে ফ্যামিলি ল দেখি, ইভেন বাংলাদেশের প্রেক্ষাপটে তোমরা অনেকেই জেন্ডার এন্ড ল কোর্সটা করেছো, যে আমরা অনেকেই মনে করি আমাদের এখনকার যে ইসলামিক ফ্যামিলি ল, এইটা হচ্ছে আসলে মোগল আমল বা ফ্রি মডার্ন যে ইসলামিক, হ্যাঁ, তোমার শরিয়া বেস যে তোমার সোসাইটি গুলো ছিল, এটার একটা লিগাসি। সাবা মাহমুদ কিন্তু এটাকে কোশ্চেন করেছেন, এটা আসলে লিগাসি না। আরেকটা ব্যাখ্যা আছে, আমি এটা কিভাবে সাবা মাহমুদ কিভাবে ব্যাখ্যা করেছেন আমি এটা শেষটাতে পরে আসবো। একটা ডায়োক্রনিক ভিউ আছে, তারা বলছে যে হচ্ছে না, ইট ইজ সামথিং মিক্সচার অফ সেকুলার ল অ্যাজ ওয়েল অ্যাজ তোমার হচ্ছে এটার নাম কি শরিয়া ল, যেমন অ্যান্ডারসনেরও এরকম আলাপ। তারা বলছে যে হচ্ছে মানে যখন মডার্ন স্টেট তৈরি হয়েছে, তখন সেকুলার অপারেশনের মধ্য দিয়ে সেকুলারিজম বা মডার্ন ন্যাশনাল স্টেট যে কাজটা করেছে, সিভিল ল, ক্রিমিনাল ল থেকে নানান লকে তারা সেকুলার ল আকারে তৈরি করেছে, আর ফ্যামিলি লটাকে তারা রিলিজিয়াস ল আকারে রেখে দিছে। এরকম একটা ব্যাখ্যা দেখবা তোমরা। হ্যাঁ, বলো শাহরিয়ার সাকিব, বলো বলো শাহরিয়ার। স্যার মডার্ন স্টেট কি স্যার, তাহলে কখন তৈরি হয়েছে? তো মডার্ন স্টেট তো তোমার হচ্ছে এই যে 17th সেঞ্চুরির পরই তো তোমার হচ্ছে ইউরোপে মডার্ন স্টেটটা তৈরি হওয়া শুরু করলো। আমাদের এখানে আমরা মোস্টলি কলোনিয়ালিজমের থ্রুতে মডার্ন স্টেটটা দেখেছি, বাট ফলোইং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমাদের এই যে ইউরোপের বাইরের দেশগুলা তারা মডার্ন স্টেট দেখলো। বাট কলোনিয়াল পিরিয়ডে তো আমরা তো মানে এই যে তোমার ইউরোপিয়ান যে মডার্ন নেশন স্টেট, সেগুলোর একটা পার্ট ছিলাম। ওকে, বলো। ইয়েস, এনি কোশ্চেন? নো স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে জায়গা, আরেকটা হচ্ছে ক্রিটিক অফ কলোনিয়ালিজম। অনেকে কলোনিয়ালিজমের ক্রিটিক করে, তাদের বক্তব্য হচ্ছে যে তোমার এই যে ফ্যামিলি ল, এটা রিলিজিয়াস থেকে গেছে, কারণ যারা কলোনি মাস্টার তারা আমাদের এইসব দেশে এসেছে, এইসব দেশে আসার পরে তারা যে কাজটা করেছে, তারা এইসব দেশের মানুষ চিন্তা করলো যে এরা অনেক বেশি রিলিজিয়াস, হ্যান ত্যান, এভাবে তারা কিন্তু ডিফাইন করেছে। হ্যাঁ, সো তারা যাতে তাদের বিরুদ্ধে সারাক্ষণ বিদ্রোহ না করে,
তাদের বিরুদ্ধে সারাক্ষণ তোমার হচ্ছে স্ট্রাগল ফাইট না করে, এই জন্য তাদের তোমার হচ্ছে ফ্যামিলিয়াল বা তাদের মরাল যে ইস্যুগুলো আছে তারা সেগুলো নিয়ে তারা হাত দেয় নাই। হ্যাঁ, এই জন্য কলোনিয়াল পিরিয়ডের সময় যে তোমার ফ্যামিলি লটাকে তারা আলাদা একটা ল আকারে রেখে দিছে, যেহেতু তারা ধর্মটাকে ঘাটাইতে চায় নাই। তাদের বক্তব্য হচ্ছে যে ইফ উই ইন্টারভেন ইন দিস এরিয়া ইট উইল ক্রিয়েট কেওস, রেসিস্টেন্স, প্রবলেমস, এই জন্য তারা এগুলোতে মোস্টলি হাত দেয় নাই। এই জন্য তুমি দেখবে যারা ক্রিটিক অফ কলোনিয়ালিজম করে তারা আলাপ করে যে হাই হাই সবকিছু তো ওই যে ধার্মিকদের হাতে দিয়ে দিছে, ওই জন্যই প্রবলেমটা তৈরি হয়েছে। এই জন্য সবার একটা কমন আন্ডারস্ট্যান্ডিং যে সেকুলারিজমটা আসলে ঠিকঠাক মতো হয় নাই। কলোনিয়াল পিরিয়ডে মডার্ন ন্যাশনাল স্টেট কোন সময় আমরা দেখছি যে এটা এটা সব সময় হ্যাঁ তোমার হচ্ছে শরিয়া ভিত্তিক বা হ্যাঁ ধর্মভিত্তিক তোমার হচ্ছে ফ্যামিলি লটা রয়ে গেছে, এবং এই লটা থাকার কারণেই এত প্রবলেম। ক্লিয়ার? তোমরা এই আন্ডারস্ট্যান্ড এই ডিবেটগুলো ক্লিয়ার সবাই? এনি কোশ্চেন? এনি কোশ্চেন? আচ্ছা স্যার, হ্যাঁ বলো। যদি এই যুক্তি দেই যে আমি ল গুলিকে কোডিফাই করে ফেলাতে হ্যাঁ ওরা পাবলিকে চলে আসছে, তারপরে জিনিসটা কোডিফাই করাতেই হচ্ছে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, আবার ফ্যামিলি ল গুলি আমি প্রাইভেটে রেখে দিলে তখনও প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তার মানে কি দাঁড়ালো যে রিলিজিয়নকে আমি যখনই স্ট্রাকচার দিব বা পাওয়ার দিব তখনই রিলিজিয়ন প্রবলেম? তাহলে রিলিজিয়নের পাওয়ারটা কমায় রাখতে হবে? আচ্ছা না, এখানে ইস্যুটা হচ্ছে আমি তোমাদেরকে বলি, ওদের যেমন কলোনিয়াল ক্রিটিকরা কি বলছে, তারা বলছে যে তোমার এটার নাম হচ্ছে আমি যদি রিলিজিয়াস ল গুলাতে হাত দিই বা ফ্যামিলিয়াল ইস্যু গুলাতে হাত দিই, যেটা হচ্ছে তোমার প্রোডাকশন অফ মরালিটি, প্রোডাকশন অফ তোমার সোসাইটি যেটা কন্টিনিউয়াসলি প্রডিউস করে যাচ্ছে, হ্যাঁ আমি যদি এই জায়গায় হাত দিই তখন মানুষ আমার বিরুদ্ধে আন্দোলন করবে। কেন আমি খামখা ওদেরকে খেপাবো, তাই না? এই যে তোমরা এখন ইদানিং এই যে ওই দিন সাফায়েত, তুমি আছো সাফায়েত, সে বলছে যে সরকার, আরে আমি ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম কেন চেঞ্জ করবো, এই মানুষ তো খেপবে, আমার দরকার নাই। হ্যাঁ এটা এই ধরনের একটা ব্যাখ্যা আছে না, দেখো না আমাদের সোসাইটিতে, যে সরকার কেন রাষ্ট্রধর্ম ইসলাম চেঞ্জ করে না, কারণ সরকার যদি এটা চেঞ্জ করে জনগণ সরকারের বিরুদ্ধে খেপবে। সো সরকার কেন চাইবে যে এটা চেঞ্জ করি? বুঝছো জিনিসটা? আমাদের অনেকের এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে না? সাফায়েত তুমি আছো? জি স্যার, আমি সাফাত না স্যার, মানে আমি আন্ডারস্ট্যান্ডিংটা আছে আর কি, এটা বলার জন্য না বললাম। না, সাফায়েত ওই দিন কোশ্চেনটা রেজ করেছিল। আচ্ছা, সে ওই জন্য নাই। সো সো তোমরা এই জায়গাটা তোমরা ক্লিয়ার তো, যে আমরা আমাদের এখানে কিন্তু আমাদের অনেকের এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, এই এই ব্যাখ্যাটা আছে যে হ্যাঁ, যে সরকার মনে করে যে জনগণ খেপে যাবে, বা এই যে ওই সময় কলোনিয়াল লোকরা মনে করতো যে তাদের এই ফ্যামিলিয়াল ইস্যুগুলো যদি আমরা যদি এগুলো চেঞ্জ করি জনগণ খেপে যাবে, কেন আমরা খামোখা চেঞ্জ করব? হ্যাঁ, সো অনেকে এই জায়গা থেকে কিন্তু ব্যাখ্যা করেন, এটারও কিন্তু প্রবলেম আছে। হ্যাঁ বলো শ্রমিক, বুঝছো জিনিসটা শ্রমিক? হ্যাঁ স্যার। আচ্ছা, সাবা বলতেছেন এই যে আমাদের সবার ধারণা ইনকমপ্লিট সেকুলারিজমের কারণেই এত প্রবলেম তৈরি হয়েছে। সাবা বলতেছেন ইট ইজ নট লাইক দ্যাট। কারণ তোমার হচ্ছে মডার্ন নেশন স্টেটের আগে দ্য নোশন অফ শরিয়া, শরিয়া বলে আসলে যা ছিল এটা কখনোই সেন্ট্রালাইজ কিছু ছিল না। নানান মানে কারণ শরিয়ার জিনিসটা এটা নানান ইন্টারপ্রিটেশন ছিল, কারণ এক একটা লোকাল এলাকায় এক এক ধরনের এটা লোকালি এটা হচ্ছে তোমার হচ্ছে অপারেশন হতো। হ্যাঁ, এবং এইটার তোমার হচ্ছে এটার নাম এই যে সেখানে এত কঠিন রিজিড ধরনের কোনো ইয়া ছিল না, তোমার এটার নাম কোডিফিকেশন ছিল না, অনেক ফ্লেক্সিবিলিটি ছিল। মেয়েরা তাদের ইজিলি চাইলে তারা তাদের বিয়েটাকে ডিসলভ করতে পারতো, সবকিছু করতে পারতো। হ্যাঁ মানে গ্রেটার তোমার হচ্ছে তিনি মানে অনেকগুলো এখানে অনেকগুলো আলোচনাও আছে যে তোমার 13, 14, 15 সেঞ্চুরিতে যখন হোল মিডল ইস্টার্ন সোসাইটিস গুলোতে, ইভেন আমাদের এখানকার মোগলদের সময় যে কোর্ট বা কাছারি গুলো ছিল, হ্যাঁ সেখানে দেখবা যে মোস্ট এটা ফ্লেক্সিবল ছিল, কেউ চাইলে তাদের সম্পর্কটাকে ডিসসলিউট করতে পারতেছে, এই করতে পারতেছে, সবকিছু করতে পারতেছে। কিন্তু যখনই তোমার এই যে সেকুলারিজম আসলো, সেকুলার অপারেশনসটা আসলো এবং মডার্ন নেশন স্টেট হলো, সে কি করলো, সে সবগুলোকে চাইলো যে একটা সেন্ট্রালাইজ জায়গায় নিয়ে আসবে। আগে যেরকম শরিয়াটা ডিসেন্ট্রালাইজ আকারে এটা প্র্যাকটিস হতো, এটাকে সে সেন্ট্রালাইজ আকারে নিয়ে আসলো। এক, দুই হচ্ছে সে ফ্যামিলি লকে কোডিফাই করে ফেললো। কোডিফিকেশন বুঝো তো? হোয়াট ইজ কোডিফিকেশন? হোয়াট ইজ কোডিফিকেশন বুঝো তো? হ্যাঁ বলো। These are codification is basically enacting it into a formal law.
whatever Sharia law or হ্যাঁ different personal সো law. এটাকে তারা হচ্ছে কোডিফাই করলো। হ্যাঁ বলো, আর কি সাকিব হাত তুলেছো তুমি? নাসরাত তুলে নিয়েছে। কোডিফাই মানে হচ্ছে অনেকগুলো আলাদা আলাদা জিনিসগুলোকে একসাথে করে নিয়ে আসে স্যার। মানে একসাথ করে এক ধরনের লিপিবদ্ধ মানে সংবিধিবদ্ধ যেভাবে করে আর কি। হ্যাঁ একদম এটা মানি এটা, এটা মানি এটা। আগে ইসলামের যে তর্কগুলো ছিল সেখানে কিন্তু এই ধরনের তর্কগুলো ছিল না, অনেক ফ্লেক্সিবল ছিল। এটা নানান অবস্থা ভেদে নানা কিছু প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপালের উপর বেস করে নানান ধরনের তোমার হচ্ছে সেখানে মতামত ওপিনিয়ন বা এইভাবে এগুলো অপারেশন করতো। কিন্তু তারা এটাকে কি করলো তোমার হচ্ছে কোডিফাই করলো। কোডিফাই করার পরে তারা যে কাজটা করলো এটাকে তারা নাম দিল হচ্ছে ফ্যামিলি ল। অথচ উইদিন শরিয়া বা মুসলমানদের যে আন্ডারস্ট্যান্ডিং অফ তোমার হচ্ছে সোসাইটি কমিউনিটি, সেখানে ফ্যামিলি ল বা পার্সোনাল ল বলে এই ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং সে সময় ছিল না, বুঝছো? এবং সে সময় যেটা ছিল মোস্টলি তোমার হচ্ছে হোল লিগাল এইরকম আলাদাভাবে ইসলাম। এখন যেরকম তোমরা দেখো না যে আমাদের বাংলাদেশেও দেখবা ক্রিমিনাল ল একটা, সিভিল ল একটা, তাই না? তারপর হচ্ছে আবার পার্সোনাল ল আরেক রকম, তাই না? সিভিল লটা মোস্টলি, আবার এখানে পার্সোনাল লটা অ্যামালগেমেটেড। সো এই যে আলাদা আলাদা করে এই ধরনের আলাদা সত্তা টাইপের কিছু ছিল না। সো এই যে তোমার হচ্ছে ফ্যামিলি ল ইটসেলফ অ্যাজ এ ডিস্টিংক্ট লিগাল ডোমেইন ইজ মডার্ন ইনভেনশন। মডার্নিটি তার নিজের প্রয়োজনে, তার নিজের অপারেশনের জন্য সে এটাকে এরকম ভাবে কোডিফাই করে এটাকে আলাদা একটা ডোমেইনের মধ্যে এটাকে আটকায় ফেলছে এবং এটাকে এটাকে রিজিড আকারে হাজির করেছে। বুঝেছো এখন তোমরা প্রবলেমটা? সুরাইয়া কমল বুঝেছো? এবং ইন্টারেস্টিং হচ্ছে courts are crucial to establishing the secular legal distinction between the private and public that relegated religion and the family to the former while subjecting both to the sovereign control of the modern state. মানে ধর্ম ফ্যামিলি সবকিছুকে মডার্ন ন্যাশন স্টেটের যে সোভারেন পাওয়ার এটার অধীন করে এদেরকে একদম একদম কি বলবো যে একটা প্রাইভেট জায়গায় এটাকে আলাদা আলাদা কোঠর এটাকে ফালাই দিছে, আলাদা একটা রুমের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিছে, যাও তোমরা ওখানে যা ইচ্ছা তা করো। বুঝেছো জিনিসটা? সো সেখানে ওই ধর্মটা ওই ফ্যামিলি লটা কিভাবে আছে কি উপায়ে ফাংশন করছে দে ডোন্ট বদার অ্যাবাউট ইট। মানে থিংক অ্যাবাউট, মানে ইট ইজ নট মাই। তো এটাকে ফালাই দিছে। সো কোর্ট থেকে শুরু করে জুডিশিয়াল প্রসেস এই জিনিসটা করেছে। রিলিজিয়ন এন্ড ফ্যামিলি আর লিঙ্কড বিকজ দ্য লেটার ইজ দ্য প্যারাডিগমেটিক সাইট ফর দ্য রিপ্রোডাকশন এন্ড প্রিজার্ভেশন অফ মরাল ভ্যালুজ। এটা খুব ইম্পর্টেন্ট, আমি এগুলো নিয়ে এখন আলাপ করব। মানে কিভাবে তারা ফ্যামিলিকে কনসেপচুয়ালাইজ করেছে আমি আলাপ করব। বাট মানে মেইন প্রবলেম ইজ ইন ফ্যাক্ট এ কন্টিনজেন্ট এফেক্ট অফ দ্য প্রাইভেটাইজেশন অফ রিলিজিয়ন এন্ড সেক্সুয়ালিটি আন্ডার মডার্ন সেকুলারিজম। সো সাবা মাহমুদের বক্তব্য হচ্ছে সবচেয়ে বড় যে প্রবলেমটা সেকুলারিজম তৈরি করেছে সে কি করছে, ধর্ম এবং একই সঙ্গে সেক্সুয়ালিটিটাকে প্রাইভেট স্ফিয়ারে ফালাই দেওয়ার মধ্য দিয়ে যে তার শর্তযুক্ত যে সম্পর্কটা তৈরি হয়েছে এই সম্পর্কটাই আসলে সকল ধরনের প্রবলেমগুলোকে কনসিস্টেন্টলি এবং কন্টিনিউয়াসলি এটাকে রিপ্রোডিউস করছে। এখন আসো আমি যে আলাপটা করতে চাচ্ছিলাম যে ফ্যামিলি লটা তোমার হচ্ছে এটা জিনিওলজি কোথায়, মানে এটা কিভাবে আসলো, ফ্যামিলি কনসেপশনটার তোমার এটাকে আলাদা লিগ্যাল ক্যাটাগরি আকার এটা কিভাবে হাজির হলো, এক। দুই হচ্ছে স্টেট এটাতে কিভাবে মানে ইন্টারভেন করলো। বার্থ অফ মডার্ন ফ্যামিলি ল, তুমি দেখবা যে ফ্যামিলি ল ভার্সেস কন্ট্রাক্ট ল দুটো তোমার হচ্ছে জায়গায় এটার পার্থক্যটা কেউ বলবা, শ্রমিক বলবা একটু, হুমায়রা বলো। ফ্যামিলি ল ভার্সেস কন্ট্রাক্ট ল, সাবা মাহমুদ যেটা আলাপ করছিলেন বলো। Family, I don't really remember that part. এটা খুবই ইম্পর্টেন্ট। কন্ট্রাক্ট লটাকে হচ্ছে ব্যক্তিকে কি আকারে ট্রিট করে, ইন্ডিভিজুয়াল আকারে ট্রিট করে না। জি। এবং কন্ট্রাক্ট ল গুলা যতগুলো তোমার হচ্ছে সিভিল ল গুলা তৈরি হয়েছে কিসের মধ্যে দিয়ে, একটা কোল্ড রেশনালিটি আছে, মার্কেট ড্রাইভেন, তাই না? অন দা আদার হ্যান্ড ফ্যামিলি ল গুলাকে ইন্ডিভিজুয়াল জায়গা থেকে কি এগুলোকে ট্রিট করা হয়েছে, এগুলোকে যখন তৈরি করা হচ্ছে না স্যার, ফ্যামিলি ল সাধারণত ডিপেন্ডস, কারণ হচ্ছে যে ইট ইজ যখন ফ্যামিলি যখন আমরা দেখছি এই যে পার্সোনাল ল নিয়ে যখন তারা কাজ করছিল, পার্সোনাল লটাকে তারা কি করছে যে পার্সোনাল লটার তারা এই যে ফ্যামিলি ভার্সেস একটা কন্ট্রাক্ট ল আলাদা করছে। কন্ট্রাক্ট লটা ছিল হচ্ছে মোস্টলি ইন্ডিভিজুয়ালিস্টিক নোশন থেকে, কিন্তু ফ্যামিলি লটাকে মোস্টলি তারা একটা কমিউনিটি জায়গা থেকে দেখাচ্ছে এবং দেখার মধ্যে তারা ফ্যামিলিটাকে দেখেছে যে ইট ইজ সামথিং এ সাইট ফর নার্চারেন্স, বায়োলজিক্যাল রিপ্রোডাকশন এন্ড মরাল ইনকালকেশন অফ ইটস ওন সিটিজেনরি। হ্যাঁ, সেখানে মরাল ভ্যালুগুলা তৈরি হবে,
তারপর কনজুগুলারিটি তারা হচ্ছে ব্যাখ্যা করেছে। সো ক্লিয়ার। সো মানে যখন তারা এই ল গুলাকে তারা তৈরি করেছে, আন্ডারস্ট্যান্ডিংটাই কিন্তু মডার্ন জায়গায় তারা কিন্তু দুভাবে আন্ডারস্ট্যান্ডিং গুলো ডেভেলপ করেছে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক এবং মার্কেট ড্রাইভেন থেকে, কিন্তু মার্কেট একই সঙ্গে ফ্যামিলিকে কিভাবে তোমার হচ্ছে শেফ এবং রিশেপ করছে ওই জিনিসটা আর আমলে নেয় নেই, বরং তারা ফ্যামিলিকে মনে করছে যে ইট ইজ এ সাইট ফর দ্য রিপ্রোডাকশন অফ মরালিটি অ্যান্ড দ্য রিপ্রোডাকশন অফ দ্য ইটস ওন সিটিজেনরি। ফলে এটা টোটালি তারা এটাকে আলাদাভাবে এটাকে ট্রিট করেছে। বুঝেছো হুমায়রা জিনিসটা? বুঝেছো? আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দ্য নোশন অফ দ্য পার্সোনাল ল। সে সময় যেভাবে এটা চেঞ্জ হয়েছে, আগে পার্সোনাল ল মনে করা হতো যে একজন ব্যক্তির সঙ্গে আইনের সম্পর্কগুলো নিয়ে আলাপ হবে ঠিক ওই বিষয়ের মধ্য দিয়ে যে সে কোনো একটা সুনির্দিষ্ট ট্রাইব বা কোনো একটা সুনির্দিষ্ট কমিউনিটির অংশ, এইটাকে ধরে নিয়েই তার পার্সোনাল বিষয়াদি নিয়ে আইনে তখন নানান বিষয়াদি আলাপ করা হতো। কিন্তু এটা যখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, 18th সেঞ্চুরিতে আসার পর পার্সোনাল লর ধারণাটা চেঞ্জ হয়ে গেল। ধারণাটা এমন হয়ে গেল যে আর কোনো মতেই একটা সুনির্দিষ্ট ট্রাইবের মধ্যে পার্সোনালকে আর ট্রিট করা হচ্ছে না, বরং এই পার্সন যদি ফ্রান্স থেকে মধ্যপ্রাচ্যে আসে বা বাংলাদেশ থেকে তোমার হচ্ছে এটার নাম কি হ্যাঁ তোমার আফ্রিকাতে যায়, সো তাকে একটা সুনির্দিষ্ট জায়গার গন্ডির মধ্যে আর পার্সোনাল লটাকে আর ব্যাখ্যা করছে না, বিয়ন্ড তোমার টেরিটরি, হ্যাঁ পার্সনের জায়গা থেকে এই পার্সোনাল লটাকে তখন ব্যাখ্যা করছে। বুঝেছো জিনিসটা? বুঝেছো? মানে আমি তোমাদেরকে আরেকটা সুনির্দিষ্ট উদাহরণ দিই। ধরো হচ্ছে মানে ওই সময় ওসমানীয়দের একটা উদাহরণ দিই। যেমন ওসমানীয় সাম্রাজ্য বলতে আগে হোল তোমার মধ্যপ্রাচ্য একসময় ওসমানীয় সাম্রাজ্যের প্রায় পুরোটাই তোমার হচ্ছে ওসমানীয় সাম্রাজ্যের অধীন ছিল। সো 13th সেঞ্চুরিতে যদি কোনো তোমার হচ্ছে ফ্রেঞ্চম্যান সে যদি ওসমানীয় সাম্রাজ্যে আসতো, তখন তাকে ওই যে স্মল যে ধরো তো সে ইজিপ্টে আসলো, ইজিপ্টে যে আইন কানুন সে অনুযায়ী তার বিচার আচার সবকিছু হইতো। কিন্তু 18th সেঞ্চুরিতে এটা এমন একটা পর্যায়ে চলে গেল যে পার্সোনাল লটা হয়ে গেল যে সে একদম মানে পার্সনের জায়গা থেকে। তখন ফ্রেঞ্চম্যান সে ইজিপ্টে আসছে, কিন্তু ইজিপ্টের ট্রাইবের লোক হওয়া তার শর্ত না, সে এখন তার নিজের মতো ফ্রেঞ্চ তোমার হচ্ছে তার ফ্রেঞ্চের যে তোমার ল যে আইন কানুন সে এটা দ্বারা নিজেকে সে কি করতে পারবে, অপারেট করতে পারবে। So Europeans residing in the Middle East were able to command their own law in matters related to civil, criminal and family matters. হোল ওসমানীয় খেলাফতের সময় যারা হচ্ছে ইউরোপ থেকে তোমার এই যে মধ্যপ্রাচ্যে এসেছে, সবাই তাদের যে ইউরোপিয়ান যে তোমার হচ্ছে এটার নাম কি তোমার কোর্ট স্ট্রাকচার ওটা মোতাবেকই তারা নিজেদেরকে কি করেছে তোমার হচ্ছে হ্যাঁ নিজেদের কোর্ট কাচারি নিজেদের লিগ্যাল ইস্যু গুলাকে তারা রিজলভ করেছে। ক্লিয়ার জিনিসটা তোমরা? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? শোনা যাচ্ছে আমার? ক্লিয়ার? সবাই শোনা যাচ্ছে আমার কথা? ফলে ওই সময় তুমি দেখবা যে তোমার হচ্ছে সে সময় হোল কলোনি গুলাতে তুমি দেখবে যে একটা নেটিভদের কোর্ট আছে আবার ফরেনারদের কোর্ট আছে। হ্যাঁ বুঝছো? এইভাবে হ্যাঁ ফরেনারদের এক ধরনের কোর্টের ইয়া হচ্ছে, এইখানে আবার এক ধরনের কোর্ট হচ্ছে। কিন্তু যখনই মডার্ন ন্যাশনাল স্টেট তৈরি হয়ে গেল, বিশেষ করে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন আলাদা আলাদা ভাবে আর এইরকম ভাবে হ্যাঁ তোমার আগে যেরকম ইউনিভার্সালিস্ট জায়গা থেকে জিনিসগুলো দেখতো, মডার্ন ন্যাশনাল স্টেট যখন হয়ে গেল তখন মডার্ন ন্যাশনাল স্টেট মানে তার যে টেরিটরি এই টেরিটরির মধ্যে তার যে নিজস্ব আইন কানুন সে মধ্য দিয়ে তখন তারা পার্সোনাল লকে তারা ইনকর্পোরেট করলো। তখন আর তুমি ইজিপ্টে থেকে আর ফ্রেঞ্চ ল দিয়ে ইউ কান্ট অপারেট ইউরসেলফ। So the consolidation of modern nation states required the dissolution of the communal autonomy of religious minorities in exchange of political and civil equality. So যারা মাইনরিটি, তখন তো এই ধরনের ক্যাটাগরি গুলো ছিল না, মাইনরিটি মেজরিটি এই ধরনের ক্যাটাগরি সে সময় সে আকারে এগুলো এক্সিস্ট করতো না। কিন্তু মডার্ন ন্যাশনাল স্টেট যখন তৈরি হলো অটোমেটিকলি সেই ক্যাটাগরি গুলো তৈরি করলো, এবং ক্যাটাগরি তৈরি করার মধ্য দিয়ে সে যেহেতু সে সবাইকে সিটিজেন আকারে ট্রিট করে, সবাইকে সিটিজেন আকারে ট্রিট করার মধ্য দিয়ে যত ধরনের তোমার হচ্ছে এটার নাম কি কমিউনাল অটোনমি ছিল, রিলিজিয়াস অটোনমি ছিল, হ্যাঁ তোমার হচ্ছে ডাইভার্স লিগ্যাল প্লুরালিজম ছিল, সে সবগুলোকে ডিসলিউট করে দিয়েছে এবং একটা কমন আইনের মধ্য দিয়ে সবাইকে বললো যে এইটার মধ্যেই তোমাকে আসতে হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? হ্যাঁ বলো 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 এনি কোশ্চেন?
আচ্ছা, এখন আসো, এই যে যখন মডার্ন স্টেট কি করলো যে তার মতো করে হতে হবে এরকম করতে গেল। এখন আসো এর মধ্যে আমরা দেখেছি, হ্যাঁ সাকিব বলো। স্যার এই যে মাত্র একটা ক্যাটাগরির কথা বললেন না, হ্যাঁ যে এই ক্যাটাগরি গুলো এমার্জ করছে হচ্ছে বেশি দিন হয়নি স্যার। স্যার হুম। নিউলি এমার্জিং ক্যাটাগরি কোনগুলো স্যার, যেগুলো স্যার হয়তো আমরা এগুলো এখন থেকে প্রসেসিং, যে আমি 10 বছর পরে 12 বছর পরে আমরা দেখবো? আচ্ছা ওইগুলো একটা আমরা দুটো পরে, এক্সাম্পল দিলে ভালো ওইগুলো নিয়ে হতো আমরা স্যার। পরে আলাপ করবো এক সময়। হ্যাঁ আজকে আমরা এটাই আলাপটা একটু শেষ করি। হ্যাঁ আমাদের খুব একটা সময় নেই, এটা শেষ করে আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে আলাপ করবো। আমাদের অনেকগুলো আর্টিকেল শেষ করতে হবে। ওকে সাকিব, নিউলি এমার্জিং ক্যাটাগরি। আচ্ছা আমি খুব দ্রুত শেষ করি, আমাদের খুব যেহেতু সময় নেই। সেটা হচ্ছে এখন আসো যে জায়গাটা, এই যে তোমার হচ্ছে প্রাইভেটাইজেশন অফ, সরি এই যে জিনিওলজি, আমি যে এতক্ষণ যে আলাপ করলাম যে হ্যাঁ তোমার হচ্ছে এইভাবে তোমার হচ্ছে আলাদা ক্যাটাগরি গুলো ইমার্জ করলো। ইমার্জ করার পরে ইজিপ্টের প্রেক্ষাপটে আসলে কি ঘটলো? ইজিপ্টের প্রেক্ষাপটে তোমার 1938 সালে তারা হচ্ছে এরকম একটা ন্যাশনাল ল করলো। ন্যাশনাল টেরিটরির মধ্যে তার যে জনগোষ্ঠী আছে তাদেরকে রাষ্ট্র যে আইনগুলো দেয় এই আইনগুলোর মধ্য দিয়ে তাদেরকে কি করতে হবে, তাদেরকে অপারেট করতে হবে। সো এই অপারেশনটা যখন রাষ্ট্র বলল, তখন তোমার হচ্ছে যারা কফটি খ্রিস্টান ছিল তাদের নিজেদের মধ্যে, হ্যাঁ তারা এইটার বিরুদ্ধে তখন তারা রেসিস্ট করা শুরু করলো। তারা বললো যে হ্যাঁ আমাদের ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হচ্ছে, আমাদের যে মানে ধর্মের চিন্তার মধ্যে আঘাত করা হচ্ছে। সো এগুলো তারা বলে বলে রাষ্ট্রের সঙ্গে যখন তারা কন্টিনিউয়াসলি একটা রেসিস্টেন্স করলো, রাষ্ট্র যেহেতু নিজেকে বললো যে আমি হচ্ছে সেকুলার এবং যারা মাইনরিটি তাদের প্রতি তাদের এক ধরনের সেন্সিবিলিটি, ফলে বললো যে আচ্ছা ঠিক আছে আপনারা কি রকম চান। তখন তারা বললো যে না, আমাদের যে আইনটা ক্রিশ্চিয়ান ল, এটা আমরা যেভাবে চাই এইরকম ভাবে করতে হবে। এই জন্য ক্রিশ্চিয়ান যে ফোপ, তার যে তোমার হচ্ছে তার কনসিস্টেন্ট মোবিলাইজেশন এবং রাষ্ট্রের সঙ্গে তার কনসিস্টেন্ট বার্গেনিং এর কারণে 1971-এ তখন রাষ্ট্র কি করলো, তোমার হচ্ছে এটার নাম কি, এই যে তাদেরকে একটা সেপারেট বললো যে তোমরা আলাদা একটা ক্রিশ্চিয়ান ল করতে পারবা। কিন্তু এই লটা যখন করলো, আমরা দেখেছি এই লটা করার সময় তারা কি করলো, যে ক্রিশ্চিয়ান যে চার্চ তারা তাদের ধর্মের এমন কিছু ব্যাখ্যা নিয়ে আসলো যে ব্যাখ্যার মধ্য দিয়ে ডিভোর্সটাকে অনেক কঠিন করে ফেললো, তারপর হচ্ছে রিম্যারিটাকে অনেক কঠিন করে ফেললো। এবং আমি তো অলরেডি আলাপ করেছি যে তারা বললো যে একমাত্র তোমার ধর্মান্তরিত হওয়া বা অ্যাডাল্টারি হওয়া ছাড়া কারো ডিভোর্স হবে না। তারা চাইছে যে তাদের একচ্ছত্র এবং হোল বিয়ের সার্বভৌম ক্ষমতা, বিয়েটা কিভাবে অপারেশন করবে, ফ্যামিলিটা কিভাবে চলবে, এই পুরো জায়গায় তারা তাদের অ্যাবসলিউট তাদের পাওয়ারটা তারা রিক্লেম করলো। ফলে তুমি দেখবা যে ইজিপ্টে যে একটা ন্যাশনাল ল, যেটা পার্সোনাল ল, এটা তারা মোস্টলি হচ্ছে এটার নাম কি মুসলিম যে ফ্যামিলি ল, এটা মোস্টলি তারা ন্যাশনাল ল আকারে তারা হচ্ছে মোস্টলি তারা এটাকে ইনকর্পোরেট করেছে। কিন্তু সেখানে আরো দেখা গেছে তোমার হচ্ছে এটার নাম কি, এই যারা ক্রিশ্চিয়ান, জিউস এবং ক্রিশ্চিয়ানদের মধ্যে আরো 12টা সেক্ট আছে, সবার জন্য আলাদা আলাদা ল গুলাকেও তারা ন্যাশনালি এগুলাকে ইনকর্পোরেট করেছে। ফলে দেখা গেল যে প্রায় 15টার মতো আলাদা ইন্ডিভিজুয়াল তোমার হচ্ছে পার্সোনাল ল ডেভেলপ করলো, এবং প্রত্যেকটা স্ব ধর্মীয় জনগোষ্ঠী এই ল গুলাতে তারা অ্যাবসলিউট অথরিটিশিপটা তারা এন্টাইটেল করলো। ওকে ওকে ক্লিয়ার? আচ্ছা এখন আসো যে জায়গাটা, কিন্তু ক্রিশ্চিয়ান লটা কি আসলে কি এরকম ছিল? একটা সময় কিন্তু এটা এরকম ছিল না। তোমার হচ্ছে 13 বা 14 সেঞ্চুরিতে তুমি যদি ক্রিশ্চিয়ান কফদের যে লটা দেখো, এই লটাতে কিন্তু একজন ক্রিশ্চিয়ান ছেলে বা মেয়ে সে চাইলে কিন্তু বিয়ে করতে, সে চাইলে কিন্তু ডিভোর্স দিতে পারতো। কারণ ওই সময় 13 এবং 14 সেঞ্চুরিতে মুসলিম লটা অনেক বেশি তোমার হচ্ছে ফ্লেক্সিবল ছিল। মুসলমানরা চাইলে তাদের ধর্মটা বিয়েটাকে তারা ডিসলভ করতে পারতেছে। হ্যাঁ মানে তাদের এটা এত বেশি তাদের হচ্ছে ফ্লেক্সিবল ছিল, এই কারণে অনেকেই চিন্তা তারা কি করতো, শরিয়া কোর্টে চলে যেত, যারা হচ্ছে তোমার ক্রিশ্চিয়ান ছিল শরিয়া কোর্টে। সো ওই জন্য তখন ক্রিশ্চিয়ানরা সে সময় তারা ভয় পেল যে তাদের ধর্মের মধ্যে তারা অনেকেই জিনিসগুলোকে রিজলভ করতে পারতেছে না, এই জন্য তারাও তাদের ধর্মটাকে ওই সময় তোমার হচ্ছে অনেক ফ্লেক্সিবল করেছে, মেয়েদেরকে রাইটটা দিয়েছে টু ডিসলভ দেয়ার ওন ম্যারেজ, অনেক কিছু। এবং সে সময় এই যে আল মাজমু আল সাফাভি নামক একটা ক্রিশ্চিয়ান ল মানে ল এর বুক সে সময় তোমার হচ্ছে মানে ইন্ট্রোডিউস করা হয়েছে। সেখানে 28টা গ্রাউন্ড তৈরি করা হয়েছে, যে 28টা গ্রাউন্ড থেকে যে কেউ চাইলে তার ওয়াইফকে সে তোমার হচ্ছে এটার নাম কি ডিভোর্স দিতে পারবে। অসংখ্য ইস্যু সেখানে ইনকর্পোরেট করা হয়েছে এবং 1938 পর্যন্ত এগুলো জারি ছিল। কিন্তু আমরা দেখেছি 1938-এ যখন
এই ইজিপ্ট রাষ্ট্র তাদের পার্সোনাল লটাকে তারা যখন এটাকে রাষ্ট্রের মধ্যে ইনকর্পোরেট করেছে, আল মাজমু আল সাফাবি এটাকেও তারা ইনকর্পোরেট করতে গেছে, তখনই আমরা দেখেছি যে তোমার হচ্ছে ক্রিশ্চিয়ান কপটিকরা এটার বিরুদ্ধে রেসিস্টেন্স করা শুরু করলো। তারা বললে যে না, আমাদের যে তোমার হচ্ছে ধর্মের যে বিধান এগুলাকে আমাদের সার্চের হাতে তুলে দিতে হবে, কারণ এইটার ব্যাখ্যা করার দায়িত্ব হচ্ছে একমাত্র সার্চের কাছে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? Yes, sir. ওকে, আচ্ছা এখন আসো তোমার হচ্ছে, সো আমরা এখানে দেখেছি এখানে হচ্ছে যে একটা তোমার সার্চের সোভারেন্টি এগেইনস্ট দ্যাট অফ দ্য স্টেট, রাষ্ট্রের উপরে আমরা দেখছি সার্চ তার সোভারেন্টি ঘোষণা করছে। হ্যাঁ, বাট এটা একই সঙ্গে অসংখ্য ক্রিশ্চিয়ানদের লাইফে এক ধরনের ক্রাইসিস তৈরি করছে। ক্রাইসিসটা এই অর্থে যে ক্রিশ্চিয়ানরা 1938 সালেও তারা চাইলে তাদের বিয়েটাতে তারা ডিভোর্সটা খুব পসিবল ছিল, কিন্তু এই জিনিসটা তারা অনেক কঠিন হয়ে গেছে, তারা আর কোনো মতেই তোমার হচ্ছে এটার নাম কি তাদের বিয়েটাকে তারা ডিসলভ করতে পারতেছে না। সো এটা নিয়ে যখন অসংখ্য ডিবেট হচ্ছে, ডিবেটের মধ্যে যিনি পোপ ছিলেন, পোপ ঘোষণা করছেন উই আর অনলি বাউন্ড বাই দ্য টিচিং অফ দ্য হোলি বাইবেল, উই ক্যান নট গো এগেইনস্ট আওয়ার কনসায়েন্স এন্ড কমপ্লাই উইথ এ কোর্ট রুলিং হুইচ ইজ সিভিলিয়ান রুলিং এন্ড নট অ্যান এক্লেসিয়াস্টিক্যাল, যেটা হচ্ছে তোমার হচ্ছে কোনো ক্রিশ্চিয়ান যাজকীয় না। ফলে তারা ক্রিশ্চিয়ান যে পোপ সে যেটা বারবার তারা আর্গু করছে, হ্যাঁ, যে মানে বেসিক্যালি দে রিক্লেইম দ্য হোল সোভারেন্টি অন ফ্যামিলিয়াল ইস্যুস। সো এটা আমরা দেখেছি এই সময় তোমার একটা সার্চ ভার্সেস স্টেট এক ধরনের তোমার প্রবলেম তৈরি করছে। এই প্রবলেমের মধ্যে সার্চ বারবার বলতেছে যে রাষ্ট্র কি চাইলে তোমার হচ্ছে এটার নাম কি মুসলমানদেরকে, সরি, আল আজহারের যদি প্রধান যদি ফতোয়া দেয় যে মুসলমানদের নামাজ হচ্ছে 6 ওয়াক্ত, রাষ্ট্র মানে এটা কি তারা পারবে? এটা পারবে না। সো আমাদের ক্রিশ্চিয়ানের মধ্যে বিয়ে ডিসলভ করার কোনো উপায় নাই, রাষ্ট্র কিভাবে এটাকে ইনকর্পোরেট করবে? সো সে রাষ্ট্রকে বারবার সে ক্রিটিক করছে। কিন্তু তোমরা দেখেছো যে এটা নিয়ে তাদের যে সুপ্রিম যে কোর্ট, হ্যাঁ, ইজিপ্টের সুপ্রিম কোর্ট, এটা নিয়ে অনেকে তখন মামলা করেছে যে হচ্ছে এইভাবে সার্চের কাছে পুরোটা অথরিটিশিপ দিয়ে দেওয়া হয়েছে। অথরিটিশিপের মামলাতে সুপ্রিম কোর্ট বলছে ওকে, হ্যাঁ, তোমার হচ্ছে সার্চের কাছে এই সোল অথরিটিশিপটা থাকার তোমার হচ্ছে উচিত না। তখন তারা বললো যে এটা যেহেতু আমরা এখানে নাগরিকের অধিকারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফলে তখন রাষ্ট্র বলতেছে এই যে ক্রিশ্চিয়ান যে ফ্যামিলি ল এটার স্টেটের হাতে থাকা উচিত। কিন্তু সুপ্রিম কোর্ট যা কিছুই রায় দেখ না কেন, পরবর্তীতে তো আমরা দেখেছি যে সেখানকার যে সার্চ ছিল তারা হোসনি মোবারকের যে সরকার তাদের সঙ্গে গোপন আতাত করে একটা স্টেট প্রোক্লেমেশন বের করেছে, মানে কোর্টের সবকিছু আইন কানুনের উদ্দেশ্যে, যেহেতু আবার স্টেট যেটা চায় যে সেকুলারিজম, তারপর সেফগার্ডিং দ্য রাইটস অফ মাইনরিটিজ, সো এগুলা করতে গিয়ে তারা হোল ক্রিশ্চিয়ানদের একদম ফ্যামিলিয়াল সকল ইস্যু সার্চের হাতে সমর্পণ করেছে। ক্লিয়ার সবাই? সবাই সবাই ক্লিয়ার? Yes, sir. জি স্যার। আচ্ছা, সো এই যে সার্চের হাতে এই যে এক মানে সো মানে এই সার্চের হাতে এটা 2011 সালে এটা এমন ভাবে গেছে যখন আমরা দেখেছি যে রাষ্ট্র কি করছে কন্টিনিউয়াসলি মুসলমান যে ফ্যামিলি ল এটাকে কন্টিনিউয়াসলি এটাকে রিফর্ম করছে। যেমন আমাদের দেশে তুমি চিন্তা করো মুসলমানদের ফ্যামিলি লটা বারে বারে চেঞ্জ হচ্ছে না। একসময় কিন্তু আমাদের এখানকার মুসলমান মেয়েরাও কিন্তু ডিভোর্স দিতে পারতো না হাজবেন্ডদেরকে, 37 এর আইনে এটাকে চেঞ্জ করতেছে, আস্তে আস্তে অনেক চেঞ্জ হচ্ছে না। আমাদের এখানকার মেয়েরা আগে ডিভোর্স দিতে পারতো না, গার্জিয়ানশিপের প্রবলেম ছিল, সিটিজেনশিপের প্রবলেম ছিল, মানে মুসলমান ল এর এইখানে অসংখ্য প্রবলেম ছিল। সো এগুলো আমরা দেখে যে কন্টিনিউয়াসলি এগুলোর এক ধরনের হ্যাঁ সংস্কার হয়। সো ইজিপ্টেও এটা হয়েছে, ইজিপ্টেও মুসলিম ফ্যামিলি ল কন্টিনিউয়াসলি সেখানে হচ্ছে তোমার চেঞ্জ হচ্ছে, মেয়েরা গ্রেটার রাইটস অধিকার পাচ্ছে। একদিকে অন দা আদার হ্যান্ড মাইনরিটির রাইট রক্ষা করতে গিয়ে মাইনরিটির সকল ইস্যু সার্চের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে ক্রিশ্চিয়ান যে তোমার হচ্ছে এটার নাম কি ফ্যামিলি ল এটা দিন দিন আরো বেশি রিজিড, আরো বেশি রেস্ট্রিকটিভ হয়ে গেল। বুঝেছো জিনিসটা, প্রবলেমটা বুঝেছো ওইখানকার যে প্রবলেমটা তৈরি হলো? সো এই যে সার্চ তারা যে তোমার হচ্ছে হোল সোভারেন্টি পেয়ে গেল তোমার হচ্ছে ক্রিশ্চিয়ান ল এর উপর এবং ক্রিশ্চিয়ান ফ্যামিলি গুলোর উপর, ইট ইজ নট সিম্পলি অ্যান এক্সাম্পল অফ ইটস কনজারভেটিভিজম, ইট ইজ অলসো এ উইন্ডো ইনটু হাউ সেকুলারিজম হ্যাজ ক্রিয়েটেড এ ভোলাটাইল ক্যাথেক্সিস বিটুইন রিলিজিয়ন এন্ড সেক্সুয়ালিটি। সো ইট ইজ সামথিং খোদ সেকুলার রাষ্ট্রীয় অপারেশন, যে অপারেশনের মধ্য দিয়ে সে কি করছে, সে
যেহেতু সে ফ্যামিলির ইস্যুটাকে অটোমেটিক্যালি প্রাইভেট স্পেয়ারে রেলিগেট করেছে, সে তখন অটোমেটিক্যালি ক্রিশ্চিয়ান চার্চদের হাতে অটোমেটিক্যালি হোল ফ্যামিলি ইস্যুটার অথরিটিশিপটা, সোভারেনশিপটা ওর হাতে তুলে দিছে। বুঝেছো জিনিসটা কি প্রবলেমটা তৈরি করেছে সেকুলার অপারেশন? বুঝেছো জিনিসটা? সো ইট ইজ সামথিং, দিস ইজ সামথিং স্টিল ব্লার কোশ্চেন। আমরা দেখেছি যে তোমার হচ্ছে তোমরা এই যে তোমরা দেখো না যে ফ্রান্সে সে তোমার এখানে কোশ্চেন আছে একটা হচ্ছে রিলিজিয়াস এক্সেমশন, হাউ শুড দ্য মডার্ন স্টেট অ্যাডজুডিকেট কনফ্লিক্টস বিটুইন পাবলিক পলিসি এন্ড রিলিজিয়াস এক্সেমশন। সে কিছু কিছু জায়গায় যে রিলিজিয়াস এক্সেমশন দিয়ে যায়, আবার কিছু কিছু জায়গায় সে যে টাইট করে দেয়। ইট ইজ সামথিং দ্য ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সেকুলারিজম এন্ড দ্য সেকুলার পলিটিক্যাল সেকুলারিজম এন্ড সেকুলার অপারেশনস। তুমি দেখবা যে তোমার হচ্ছে এটার নাম কি, ফ্রান্সের বোরকা বিতর্ক আছে, জার্মানির তোমার হচ্ছে এই যে খতনা জেনিটাল মিউটিলেশনের বিতর্ক আছে অনেকগুলো। আমি এগুলোতে আপাতত যাব না যেহেতু আমাদের সময় কম, এগুলো তোমরা এগুলো দেখে নিবা। এখন আসো সেকুলারিজম এন্ড জেন্ডার ইনইকুয়ালিটি। আচ্ছা, সো আচ্ছা এখন আমরা যেটা আমরা যে আলাপটা করছিলাম, আমরা যে এতক্ষণ আমরা যে ধরেই নিছি যে সেকুলারিজম থাকলেই না জানি আমরা মনে করতাম যে জেন্ডার ইকুয়ালিটি এটা হচ্ছে থাকলেই এটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটিটা তোমার এইটা অ্যাচিভ করা যায়। সাবা মাহমুদ বলতেছেন ইট ইজ নট লাইক ট্রু। ইভেন আমরা যে ফ্রেঞ্চ সেকুলারিজম লেইসিট, এটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস আছে, আমরা এটা নিয়ে আলাপ করব। ফ্রান্সে যখন সেকুলারিজমটা ডেভেলপ করছে, তাদের সেখানকার যখন ফ্রেঞ্চ রেভলিউশন হইছে, সবকিছু রেভলিউশন হইলো, রেভলিউশন হওয়া 300 বছরের মধ্যেও সেকুলারিজম হইলো, কিন্তু সেখানে আমরা কখনোই দেখি নাই জেন্ডার ইস্যু বা মেয়েদের কনসার্নটা তাদের কোন একটা কনসার্ন ছিল। ফলে সেকুলারিজম হইলে মেয়েদের মানে ইমানসিপেশন হবে, ইট ইজ সামথিং রং। কারণ তুমি লেইসেটের মধ্যে কখনোই জেন্ডার একটা আলাদা কখনোই একটা কোশ্চেন ছিল না। সেকুলারিজম ইজ নট সিনোনিমাস উইথ জেন্ডার ইকুয়ালিটি, and gender equality has not been achieved without a political struggle under various regimes of secular governments. কারণ জেন্ডার ইকুয়ালিটি বলো, জেন্ডার ইকুইটি বলো, এগুলো হচ্ছে একটা পলিটিক্যাল স্ট্রাগল। এটার সঙ্গে সেকুলারিজমের ইস্যু না। সেকুলারিজম থাকলে এটা তুমি মানে অ্যাচিভ করবা, সেকুলারিজম না থাকলে এটা অ্যাচিভ করবে না। ইট ইজ নট লাইক দ্যাট। তোমরা ইরফান আহমেদের লেখা পড়ো, দেখবে যে কি ইসলামিক ঘরানার মধ্যে তারা আবার কিভাবে তোমার হচ্ছে উইমেন্স রাইটটাকে ক্লেম করছে মুসলিম নারীরা। তোমার ইয়াতে দেখবা, তোমার ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে মুসলিম নারীরা কিভাবে তাদের রাইট গুলোকে ক্লেম করছে। তারা তো একটা মাইনরিটি স্ট্যাটাসে আছে মুসলিম নারীরা, বাট তারা ধর্মের জায়গা থেকে এগুলো ক্লেম করছে, সেকুলার জায়গা থেকে অনেকে ক্লেম করছে। সো ইট ইজ নট দ্য রিলিজিয়ান নর দ্য তোমার হচ্ছে তোমার সেকুলার যে মেয়েদের ইকুয়ালিটি দিয়ে দিবে, রাদার ইট ইজ এ পলিটিক্যাল স্ট্রাগল। বুঝেছো জিনিসটা? বুঝেছো জিনিসটা? ক্লিয়ার? আচ্ছা এরপর আসো, এখন যে জায়গাতে আসো দ্য পলিটিক্স অফ তোমার হচ্ছে রিলিজিয়াস কনভারসেশন। হ্যাঁ, আমরা দেখেছি যে মুসলিম এবং খ্রিস্টান যে ফ্যামিলি লটা ইজিপ্টে তৈরি হয়েছে, এটার আসলে দুটো ভিন্ন তোমার হচ্ছে এটার নাম কি ফেস আছে। যেমন মুসলমান ফ্যামিলি ল হচ্ছে সেখানে আমরা তো অলরেডি আলাপ করেছি যে সেখানে কেউ যদি ম্যারেজ ডিসলভ করতে চায় ইজিলি দে ক্যান ডিসলভ দেয়ার ওন ম্যারেজ, কিন্তু ক্রিশ্চিয়ান ফ্যামিলি লতে এটা আসলে পারা যায় না। আবার তোমার হচ্ছে গভর্নমেন্ট পলিসিজ এন্ড আনইকুয়াল রেগুলেশন অফ মুসলিম ক্রিশ্চিয়ান রিলিজিয়ান কনভার্সন যেটাকে আমরা বলি প্রসেলাটাইজেশন, এটা নিয়ে আবার একটু ডিবেট আছে। তোমরা অ্যাপোস্টেসি বুঝো? হোয়াট ইজ অ্যাপোস্টেসি? What is apostasy? They're leaving the religion they were born with. Okay, so is it something, is it a crime? No. হ্যাঁ ইসলামে মুরতাদ হওয়া, হ্যাঁ মানে নরমালি শরিয়া আইনে মুরতাদ হওয়া মৃত্যুদণ্ড রাখে। শিওর তুমি? এখন হ্যাঁ শরিয়া আইনে শিওর এবং তুমি? শরিয়া আইনে এটা রাখে? হ্যাঁ অনেক জায়গাতে খুবই রাখে, ইন্টারেস্টিং। অনেক জায়গায় রাখে, অনেক জায়গায় রাখে না। খুব অনেক জায়গায় রাখে না। হ্যাঁ, সো ইন্টারেস্টিং। এখানে কিন্তু উনি আলাপ করেছেন যে কেস অফ দ্য অ্যাপোস্টাসি, যে ইসলাম ধর্মে মিশরের যে গ্র্যান্ড মুফতি থেকে অনেকে বলছে কেউ যদি ধর্ম ত্যাগ করে এটা তার পার্সোনাল বিষয়, ইভেন তার শাস্তি ঠিক আছে কমিউনিটিরও বিষয়, বাট তার শাস্তির এটা আল্লাহ দেখাশোনা করবেন, আল্লাহ দেখবেন। এবং তোমার হচ্ছে তোমার হচ্ছে অটোমান এম্পায়ারের মধ্যে এমন কোন সিঙ্গেল কেস পাওয়া যাবে না যে কেউ ধর্ম ত্যাগ করার কারণে তাকে মেরে ফেলা হয়েছে। বুঝছো জিনিসটা?
এটা কিন্তু তুমি কখনোই পাবা না। সো অ্যাপোস্টেসি জিনিসটা এটা কিন্তু মানে মুসলমান সোসাইটিতে হ্যাঁ এক ধরনের রিজিডিটি ছিল, অনেক এক্সপ্লেনেশন ছিল, মিরিয়ড অফ এক্সপ্লেনেশন উইদিন ইসলামিক টেক্সট, অনেক জিনিস ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এমন কোন শরিয়া প্র্যাকটিসের মধ্যে এমন কেউ ছিল না যে শরিয়া আইনে তাকে কল্লা ফালাই দাও, এই ফালাই দাও, এই ধরনের কোনো প্র্যাকটিস ছিল। বুঝছো জিনিসটা? বরং সাবা মাহমুদ দেখাচ্ছেন এই যে কল্লা ফালাই দাও, মেরে ফেলো, এই জিনিসগুলো ইট স্টার্টেড সিন্স 1980s এবং 1990s। ফলে এই যে কল্লা ফালাই দাও অফ দ্য অ্যাপোস্টেসি, দিস কাইন্ড অফ পলিটিক্স ইট অলসো ক্রিয়েটেড এন্ড রিক্রিয়েটেড থ্রু তোমার হচ্ছে মডার্ন পলিটিক্যাল তোমার হচ্ছে সেকুলার অপারেশনস। কারণ কেন? কারণ এর মানে ধর্মীয় গ্রুপগুলা কমিউনাল রিলিজিয়াস আইডেন্টিটি বিকাম দ্য বেসিস অফ এ পিপলস অ্যাবিলিটি টু ক্লেম পলিটিক্যাল সোভারেন্টি। কারণ তারা মডার্ন ন্যাশনাল স্টেটের মধ্যে তারা নানান জায়গায় তারা এক ধরনের তাদের মধ্যে আনরেস্ট আছে, প্রবলেম আছে, এই ধরনের হ্যাঁ তাদের এক ধরনের টেনশন আছে, খুঁতখুত আছে, তখন দে অলওয়েজ ট্রাই টু আপহোল্ড দেয়ার ওন আইডেন্টিটি এন্ড টু রিক্লেম দেয়ার পলিটিক্যাল সভারেন্টি উইদিন দ্য মডার্ন স্টেট। কারণ মডার্ন স্টেট এসে তাদের যে অর্গানিক প্র্যাকটিস গুলো আছে এগুলোকে তো সবগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আমি এখন তোমাদেরকে একটা উদাহরণ দিই, রাষ্ট্রধর্ম ইসলামের আমি আলাপটা করব বলতেছিলাম। যেমন আমি তোমাদেরকে আলাপ করেছিলাম যে আমাদের সারা সাহাবুদ্দিন আপার একটা ইন্টারেস্টিং লেখা আছে। তিনি ওই যে যিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াইতেন, হার্ভার্ডের পিএইচডি। সো তার ইন্টারেস্টিং লেখাটা হচ্ছে এরকম যে 1973 সালে একজন মাওলানা 92 বছর বয়স্ক মাওলানা ঢাকা অবরোধের ডাক দিছে। হ্যাঁ, তো ঢাকা অবরোধের ডাক দেওয়ার পরে তাকে সরকার কারা অন্তরীণ করছে, মানে সরি গৃহ অন্তরীণ করছে, তাকে মুভমেন্ট করতে দেয় নাই। 1973 কথা বলতেছি। আবার ঠিক 40 বছর পর আরেকজন এরকম 92 বছর বয়স্ক মাওলানা ঢাকা অবরোধের ডাক দিছে, সরকার তারেও মাদ্রাসার মধ্যে অন্তরীণ করছে। কিন্তু এই দুই অন্তরীণের মধ্যে চরিত্রগত পার্থক্যটা কি বলতো? 73 সালে কে ঢাকা অবরোধের ডাক দিছে আর 13 সালে কে ঢাকা অবরোধের ডাক দিছে বলতো? সুরাইয়া তোমার থেকে শুনি। 13তে তো আলামা শফি, কিন্তু সুরাইয়া থেকে শুনি, সুরাইয়ার সঙ্গে আমার ডিবেট, যেহেতু সুরাইয়া কোশ্চেনটা তুলেছে। ইয়েস প্লিজ সুরাইয়া। স্যার এটা আবার কোশ্চেনটা করতে পারবেন? তুমি মিস করেছো। রাইসা তুমি বলো কি আলাপ করেছি? রাইসা হ্যাঁ বলো, হ্যাঁ কি আলাপ করেছি বলো। আমরা আজকে না 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 এইটা না, আমি বলতেছি দুটো মাওলানার উদাহরণ দিয়েছিলাম। সৌমিক বলো, সৌমিক বলো, সৌমিক বলো, সৌমিক। হ্যাঁ কি বলবো স্যার? দুটো মাওলানার কোনটা কোন মাওলানা? 73-এর মাওলানাকে, 2013 সালের মাওলানাকে? 73-এর মাওলানাকে জানি না তো, কে ছিল? গোলাম আজম? আর থুর মিয়া, মাওলানা ভাসানী। ও আচ্ছা আচ্ছা সরি। 73 সালে মাওলানা ভাসানী ঢাকা অবরোধের ডাক দিচ্ছেন। বুঝছো? তোমাদের সবাই ভিডিও অফ করে রাখছো কেন? আমি তোমাদেরকে এতবার নিষেধ করেছি। এমনি আমরা 1973। হ্যাঁ তোমরা সবাই প্লিজ সবাই ভিডিও অন করো প্লিজ, এটা খুবই অড দেখায়। এতবার বলেছি, একবার বলা যায় না কিনা। আচ্ছা, সো 73 সালে মাওলানা ভাসানী ঢাকা অবরোধের ডাক দিছে, তাকে গৃহ অন্তরীণ করছে। আবার 2013 সালে মাওলানা শফি ঢাকা অবরোধের ডাক দিছে, তাকেও আমরা কি করেছি, মানে তাকেও সরকার হচ্ছে তোমার গৃহ অন্তরীণ করেছে। সো এই দুটো গৃহ অন্তরীণের মধ্যে পার্থক্যটা কি? মানে আদর্শগত। হ্যাঁ 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 বলো, কি কি ধরনের আদর্শগত পার্থক্য? যে 13 সালে তো স্যার মানে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে যে ইসলামী বাংলাদেশ, কিন্তু দুটোই তো মাওলানা, কিন্তু দুটোই তো মাওলানা। কিন্তু মাওলানাদের চাওয়া পাওয়া তো এক না। ভাসানী তো ভাত কাপড়ের আন্দোলন। আচ্ছা আচ্ছা, ভাসানীকে কি তোমরা কি ইসলামিস্ট বলো? মাশায়েখ ভাসানীকে কি ইসলামিস্ট বলো? স্যার ভাসানী কমিউনিস্ট ঘটনা। কে বলছে তোমাকে ভাসানী কমিউনিস্ট? তোমরা এই যে আবিদ, তুমি কি পর্দা করতেছো? হ্যাঁ না স্যার। তো এত পর্দা আল্লাহ রে তোমাদের। হ্যাঁ আচ্ছা, ভাসানীকে কি আমরা কি ইসলামিস্ট বলি? না বলে না। আচ্ছা, ভাসানী কি উলেমা ছিলেন, আলেম ছিলেন? ভাসানী কি আলেম ছিলেন?
ছিলেন Yes, ছিলেন আলেম ছিলেন। ছিলেন। এবং তিনি মানে সিন্স হিজ মানে মানে তার একদম মৃত্যু পর্যন্ত তিনি কিন্তু হচ্ছে তার ধর্ম প্র্যাকটিস করে গেছেন, এবং তিনি কিন্তু তার ধর্মীয় দাবি দাওয়াগুলো কখনো ছেড়ে দেন নাই। যদিও আমাদের এখানে এক ধরনের আলাপ হয় যে মাওলানা ভাসানী শুধু কমিউনিস্ট ছিলেন। এখন আসলে আমি যে টুইস্টটা তোমাদেরকে বলতেছি, দেখো মাওলানা ভাসানী একদম অর্গানিক মুসলমান সোসাইটি থেকে বের হয়ে আসা পলিটিশিয়ান, তাই না? শুধু মাওলানা ভাসানী না, মাওলানা ভাসানীর আগে তুমি মাওলানা আকরাম খা থেকে শুরু করে মৌলানা তমিজুদ্দিন, অসংখ্য মৌলানা বাবা, যে তুমি হচ্ছে এখন তুমি কোন মাওলানারে কিন্তু তুমি কিন্তু ইসলামিস্ট বলতেছো না। ইভেন দেওয়ান ফজলে রাব্বি, মৌলানা দেওয়ান ফজলে রাব্বি, এরা, হ্যাঁ, তুমি কিন্তু কারোর ইসলামিস্ট বলতেছো না, কিন্তু তুমি শফিরে বলতেছো ইসলামিস্ট। সো কি এমন জিনিস ঘটলো? আবার একটা জিনিস খেয়াল করো, মুসলমানদের মধ্যে যে এরকম একটা, এই যে দেখো মুসলমান সোসাইটি মানে হচ্ছে একটা অর্গানিক, হ্যাঁ, তারা এরকম পলিটিশিয়ান ছিল। এবং সাবা আমাদের আরো ইন্টারেস্টিং কাজ আছে, তোমরা মাইনরিটি রিপোর্ট বইটা পড়লে খুব ইন্টারেস্টিং পাবা। মুসলমান যারা শাসক ছিল, আমরা এখন সো কল্ড যেরকম ভাবে সেকুলারিজম, সো কল্ড এটার নাম কি, আমরা এটার নাম কি বলে, এটার নাম কি, এই যে প্লুরালিজমের কথা বলি, আমি তর্কগুলো যাওয়ার আগে সরি আরেকটা তোমাদেরকে একটা টুইস্ট দিই। তো সারা সাহাবুদ্দিন আপা এরকম দুটো উদাহরণ দিয়েছেন, দেওয়ার পরে বাংলাদেশের ম্যাক্সিমাম রাইটার, গবেষক, তাদের সবার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি, দেশে একটা রাইজ অফ ইসলাম হয়ে যাচ্ছে, একটা ইসলামিজম ডেভেলপ হচ্ছে, তাই না? সবাই আমরা দেখতেছি না, হাই হাই, আগে মৌলানা ছিল প্রগতিশীল, এখনকার মৌলানা হয়ে গেছে প্রতিক্রিয়াশীল। আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো খেয়াল করেছো শ্রমিক? খেয়াল করছো জিনিসটা? আগে তো মৌলানারা ছিল প্রগতিশীল, এখন হয়ে গেছে সব প্রতিক্রিয়াশীল। দেশে একটা রাইজ অফ ইসলাম হচ্ছে, সবকিছু ভাই, সবকিছু নষ্টদের দখলে, হ্যাঁ আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম, মানে এই ধরনের তোমরা হচ্ছে ন্যারেটিভ। কিন্তু স্যার এখনের মাওলানা হেলিকপ্টারে চড়ে, ভাষাটি কিন্তু নৌকায় বসে রান্না করতো। আচ্ছা, আমি ওই আলাপগুলোতে যাব। আমি বলতেছি এই মাওলানাটা এইটাও কিন্তু স্টেট অপারেশনের মধ্য দিয়ে কনস্ট্রাক্টেড একটা মাওলানা, যে মাওলানাটাকে একটা সুনির্দিষ্ট স্পেয়ারে মডার্ন ন্যাশনাল স্টেট ফালাই দিছে। এটা খুব ইন্টারেস্টিং আলাপ। আমি এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। আমি আমার নিজের থিসিসটা ডেভেলপ করছি, কারণ আমি সাবার তর্কটা থেকে, সাবারা দেখাচ্ছে যে তোমার মুসলমান যারা শাসক ছিল, ইভেন তোমার হচ্ছে ইন্ডিয়াতে 700 বছর শাসন করেছে, এদের মধ্যে কারোই কে তুমি কমিউনালি ড্রাইভ এন্ড হেট্রেড দেখবে না। মানে যারা মাইনরিটি ছিল বা তোমার হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী ছিল, ইভেন তোমার রিচার্ড ডিটন নাম শুনছো কিনা জানি না, সে আলাপ করেছে যে ইন্ডিয়াতে কোন হিন্দু মন্দির ভাঙ্গা তিনি কেস দেখাতে পারেন যেটা কমিউনালি ড্রাইভেন ছিল মুঘলদের সময়, বরং এটা কিছু কিছু মন্দির ভাঙছে পলিটিক্যালি ড্রাইভেন ছিল, তার সঙ্গে পলিটিক্যাল কেওস ছিল, বাট যে দেখাচ্ছে যে সে মন্দির ভাঙছে, বাট সে আবার অনেকগুলো মন্দির বানায়ও দিছে, এরকমও কেস আছে। মানে ফলে এক ধরনের হেট্রেড টুয়ার্ডস মাইনরিটিস, প্রবলেমস, এগুলা খুব একটা সে সময় ছিল না। মাইনরিটিতে একটা ডিফারেন্ট স্ট্যাটাস ছিল সোসাইটিতে, বাট এক ধরনের কমিউনালি ড্রাইভেন হেট্রেড ছিল না, বরং তোমার হচ্ছে এক ধরনের সেন্সিবিলিটিস। সে অর্থে আমি তোমাদেরকে বলবো আর কি যে এখানকার মুসলিম সোসাইটিতে তাদের ডিফারেন্ট কাইন্ড অফ সেন্সিবিলিটিস ছিল। ফলে এই যে মুসলমান সোসাইটি থেকে এই যে এই ধরনের তোমার হচ্ছে নাগরিক সত্তা তৈরি হওয়া, সাবজেক্ট তৈরি হওয়া, এই সাবজেক্ট গুলো এখন খেয়াল করো। আমি তোমাদেরকে যে কোশ্চেনটা আমি তোমাদেরকে করতে চাচ্ছি, আগের মাওলানা তুমি বললা বোটে চললো, এখন বলো তো বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মাওলানা ভাসানী তৈরি হওয়া কি সম্ভব? বলো তো সুরাইয়া, ইজ ইট পসিবল টু তোমার হচ্ছে প্রডিউস এ মাওলানা ভাসানী ইন বাংলাদেশ রাইট নাও? স্যার আমার তো লাগে না। হ্যাঁ, কেন তৈরি হবে না? কেন একজন মাওলানা ভাসানী তৈরি হবে না? কারণ সে বাস্তবতাটা আর নাই। খেয়াল করছো জিনিসটা? মানে এই যে মাওলানা আকরাম খান আরেকটা জনপরিসরে আসবে না, মাওলানা আবুল কালাম আজাদ আরেকটা আসবে না, কারণ সেই বাস্তবতা আমরা এমন স্টেটের মধ্যে সেকুলার অপারেশনস এর মধ্য দিয়ে আমরা ধর্মটাকে এমন একটা জায়গায় রেলিগেট করে ফেলছি, আর আমরা মেইন স্ট্রিম জায়গায় আমরা আর কোনো মৌলানাকে এভাবে পাবো না, কারণ আমরা এটাকে আলাদা একটা সাবজেক্ট আকারে এটাকে এক জায়গায় রেলিগেট করে ফেলছি। রেলিগেট করে আমরা কি এটাকে যেভাবে তৈরি করেছি, সে যে সত্তাটা তৈরি হবে, এই সত্তাটা আর মেইন স্ট্রিম সত্তা আকারে হাজির হবে না। এটা আমি তার দোষ দিচ্ছি না, এটা হচ্ছে স্বয়ং সেকুলার অপারেশনস, মডার্ন স্টেটের যে অপারেশনস, এই অপারেশনস এর মধ্য দিয়ে সে আর এই পজিশনটা এরকম একটা মৌলানা তৈরি হওয়ার বাস্তবতাটা সে আর রাখে নাই। বুঝেছো প্রবলেমটা? বুঝছো? এই ফেনোমেননটাকে সামি আমিস ওনার পেপারে 10 বছরের আওয়ামী লীগের ক্ষমতাকে দোষ দিয়ে দিয়েছেন। আচ্ছা, অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করুক, আমি এটা নিয়ে, আমি তো সারা শাহাবুদ্দিনকে এই জায়গায় স্ট্রংলি ক্রিটিক করি। শুধু সারা শাহাবুদ্দিন না, যারা যারা আলাপ করে যে রাইজ অফ ইসলাম হচ্ছে, ইট ইজ সামথিং বুলশিট। আমরা যারা যারা আলাপ করি যে
তোমার হচ্ছে রাইজ অফ ইসলাম, ইট ইজ সামথিং মডার্ন স্টেট যে এই জিনিসটাকে কর্তাসত্ত্বতাকে তৈরি করেছে। আগে তোমার মৌলানা ভাসানীকে তুমি কি বলতেছো সে যে রিজিট মৌলানা ভাসানী থাকলে সে এখন রাষ্ট্রধর্ম ইসলামের আলাপ তুলতো? ডু ইউ থিঙ্ক লাইক দিস? কোন মুঘল শাসক সে রাষ্ট্রধর্ম ইসলামের আলাপ তুলতো? ফলে তুমি এমন একটা কর্তা সত্তা তৈরি করেছো থ্রু ইউর ওন অপারেশন যে সত্তাটা এই উপায়ে রিপ্রোডিউস হচ্ছে, এবং ইট ইজ সামথিং রিক্লেমিং তোমার হচ্ছে এটার নাম কি এই যে অ্যাপোস্টেসি, কি ডেথ পেনাল্টি ফর অ্যাপোস্টেসি, রাষ্ট্রধর্ম সামথিং লাইক দিস। এটা তো আমি তার দোষ দিই না, এটা তো আমার সেকুলার অপারেশনস এর প্রবলেম থ্রু হুইচ আই প্রোডিউস দিস থিং। ক্লিয়ার? বুঝেছো জিনিসটা? কি স্যার কালচারাল প্র্যাকটিসটা একটু কানেক্টেড? নো 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 নো, আমি এখানে কালচারাল প্র্যাকটিসে যাচ্ছি না। আমি এটা বারবার আমি আলাপ করছি হচ্ছে স্টেট অপারেশন, সেকুলার স্টেট অপারেশন, যে অপারেশনটা তার যে নাগরিক সত্তাটাকে প্রডিউস করছে এবং রিইনফোর্স করছে, সেই রিইনফোর্সের মধ্য দিয়ে সে আলাদাভাবে ধর্মটাকে রেলিগেট করার মধ্য দিয়ে আলাদা একটা রিলিজিয়াস সাবজেক্টিভিটি সে তৈরি করছে। তো স্বভাবতই সে যখন তুমি এটা আলাদা রুমে ফালাই দিছো, ওই রুমের মধ্যে তো সে দরজা ধাক্কায় ধাক্কায় হবে, সে তাকে ওই যে বললাম না, সে যেহেতু সে নিজেকে ফিল করছে এন্ডেঞ্জার্ড, সে যেহেতু অলরেডি মার্জিনালাইজ হয়ে আছে, ফলে সে অটোমেটিক্যালি দে উইল রিক্লেম দেয়ার পলিটিক্যাল সোভারেন্টি। বুঝছো প্রবলেমটা? ওই যে ক্রিশ্চিয়ান কপটিক ক্রিশ্চিয়ানিটিতে যা ঘটছে আমাদের এখানে সেম প্রবলেম। সো দিস ইজ নট দ্য প্রবলেম অফ ট্রু সেকুলারিজম, যে হ্যাঁ ইনকমপ্লিট সেকুলারিজম, ইট ইজ নট লাইক দিস। দিস ইজ সামথিং মানে লাইট তোমার হচ্ছে কি বলবো, এই যে ইন দ্য হার্ট, ইন দ্য এসেন্স অফ সেকুলার অপারেশনস। ক্লিয়ার? ক্লিয়ার? এই যে এটার নাম কি সৌমিক? জি স্যার। বুঝছো জিনিসটা প্রবলেমটা? এই যে সাফায়েত তুমি ওইদিন কোশ্চেনটা করেছিলা রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে, বুঝছো জিনিসটা প্রবলেমটা? স্যার অল্টারনেটিভ কি? হ্যাঁ হ্যাঁ, অল্টারনেটিভটা কি? এখন আমি কতটুকু পাবলিকে আনবো রিলিজিয়নকে? আমি তোমাকে বলছি না যে রিলিজিয়নকে পাবলিককে আনো, আমি তোমাকে বলতেছি না যে রিলিজিয়নকে, আমি বলতেছি তোমার অপারেশনটা কি আকারে তুমি জারি রেখেছো, যে জারি রাখার মধ্য দিয়ে তুমি এই মানুষগুলোকে তুমি যখন মার্জিনালাইজ করছো, সে তো তখন সেটা রেসিস্ট করবে, স্বাভাবিক। সেই জিনিসটাকে কপটিক ক্রিশ্চিয়ান সেইটাকে এইভাবে তোমার হচ্ছে ইয়া করছে, বুঝছো? সো তুমি তার মধ্যে যে অর্গানিক, তাই না, মুসলমান সোসাইটির মধ্যে যে একটা অর্গানিক মুসলমান সোসাইটি ডেভেলপ হওয়ার কথা, এইটাকে তো তুমি তো এটাকে কি করছো, তোমার সেকুলার অপারেশনস এর মধ্য দিয়ে এটাকে রিলিগেট করে ফেলছো। এটা তো প্রবলেমটা তো তুমি তৈরি করেছো, বুঝেছো জিনিসটা? সো ইট ইজ সামথিং রিজিড। পলিটিক্যাল না যে পলিটিক্যাল না যে ভোট দিবে এই পার্সেন্ট, যদি আমি এরকম করে ওদেরকে খুশি রাখি। হ্যাঁ হ্যাঁ, সরি মানে স্যার আল্লামা শফির কথা, যদি আওয়ামী লীগ যদি মনে করে যে আমার ভোট ব্যাংক দিবে এত একটা পার্সেন্টেজ মানুষের ভোট ব্যাংক, আমি ক্লেম করতে পারবো। আচ্ছা আপনি প্লিজ, আমি একটু আগে এই ক্লেমটাকে আমরা একটু আগে আলাপ করেছি, এগুলো হচ্ছে খুবই শ্যালো টাইপের পলিটিক্যাল ন্যারেটিভ, এগুলো একাডেমিক তর্ক না। আমরা ওই যে বললাম না, অনেকে তর্ক করে না যে কলোনিয়াল লোকরা ওরা হচ্ছে মানে পার্সোনাল লটাকে, আমরা আমাদের এখানে অনেকে তর্ক করে যে ফ্যামিলি লটাকে রাইখা দিছে মানে ধর্মীয় রাইখা দিছে, কারণ ভাবছে এখানকার মানুষ এটার বিরুদ্ধে প্রটেস্ট করবে, ওই জন্য এটাকে রেখে দিছে। ওই যে এটার নাম কি, হুজুররা প্রটেস্ট করবে, ওই জন্য রাষ্ট্রধর্ম রেখে দিছে। ইট ইজ নট লাইক দিস। আমি যেটা বারবার বলছি, ইট ইজ সামথিং পলিটিক্যাল অপারেশনস। হ্যাঁ হ্যাঁ স্যার, হুজুররা তো স্যার করতেছে এই জিনিসটার উপরে, ওরা তো অ্যাক্টিভ স্যার এই ব্যাপারে। সো এই জিনিসটা, সো এখন এটা নিয়ে আমি আরো ইন্টারেস্টিং আলাপ তোমাকে বলি। রাষ্ট্রধর্ম ইসলাম বানানো কি হুজুরদের কোনো তোমার হচ্ছে এজেন্ডা ছিল 80s এর দিকে? হুজুররা তো জানেই না এই জিনিসটা আসলে। সো শুনো, এগুলো হচ্ছে সব যারা রাষ্ট্র চালায় তাদের কায় কারবার। খামোখা হুজুরদেরকে তোমার হচ্ছে মানে এইখানে মানে কাট করে নিয়ে আসা মানে মেইন যে তোমার হচ্ছে প্রবলেমের জায়গা, ওই জিনিসটাকে, ঠিক আছে হুজুরদের অসংখ্য প্রবলেম আছে, আই অ্যাকনলেজ, হাজার প্রবলেম আছে, কিন্তু আমি যদি ওদেরকে ফোরফ্রন্টে নিয়ে আসি, সেকুলার অপারেশনস এর মধ্য দিয়ে এটা কিভাবে ফাংশন করে, এই জিনিসগুলোকে আমি মোস্টলি এটাকে আড়াল করে চলে যাই। আমি যখন বলি রাইজ অফ ইসলাম হচ্ছে, রাইজ অফ এই হচ্ছে, রাইজ অফ সেই হচ্ছে, একটা অ্যালার্মিক মানে ফুস্টিউলার দিচ্ছি, বাট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইন দ্য নেম অফ সেকুলার অপারেশনস, আমরা এগুলো হচ্ছে মস্তি হচ্ছে তো আমরা হচ্ছে ভুলে যাচ্ছি। আচ্ছা রাইজা, তুমি কোশ্চেন করেছো, আমি একটু এগুলো নিয়ে একটু শেষ করবো তাড়াতাড়ি। যাই হোক, আমি এগুলো আগে শেষ করে নিই। যাই হোক, এরপর আসো তো ইয়াতে যেটা ঘটলো, এই যে অ্যাপোস্টেসি 80s এবং 90s এর পরে, এই যে ধর্মীয় গ্রুপগুলো সারা দুনিয়াতে তারা এরকম বাড়লো যে তারা দেখতেছে যে মডার্ন তোমার হচ্ছে, যেহেতু মডার্ন স্টেট সেকুলার অপারেশনস এর মধ্যে দিয়ে ওরা মার্জিনালাইজ হয়ে গেছে, ফলে টু রিক্লেম দেয়ার পলিটিক্যাল সোভারেন্টি তারা এই ধরনের খুবই হার্শ রিজিড ক্লেম গুলা তারা হচ্ছে মডার্ন স্টেটের কাছে করলো, এবং তারা অনেকেই তো সফল।
অনেক জায়গায় মৃত্যুদণ্ড আছে, ব্লাসফেমি আছে, অনেক কিছু আছে। আমরা এগুলো নিয়ে পরে আলাপ করবো, আজকে আমাদের সময় নেই। যাই হোক, সো যেটা বলতেছিলাম যে এই ইজিপ্টের প্রেক্ষাপটে যেটা ঘটলো, ইজিপ্টের প্রেক্ষাপটে অ্যাপোস্টেসিটা আবার স্টেটের জায়গায় একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কেউ যদি মুসলমান ধর্ম হয়, সেখানকার স্টেটের আমাদের যেরকম ন্যাশনাল আইডি কার্ড আছে, সেখানে ন্যাশনাল আইডি কার্ডে তোমার ধর্মটা লেখা থাকে ইসলাম। এখন কেউ যদি আবার চেঞ্জ করতে চায় যে আমি ইসলাম চেঞ্জ করে খ্রিস্টান হয়ে গেছি, এই জিনিসটাকে আবার হচ্ছে তখন মানে মানে স্টেটের পলিসিতে যে তারা যারা এটা চেঞ্জ করার যে দায়িত্বে আছে তারা এটা চেঞ্জ করতে চায় না। হ্যাঁ, এটা নিয়ে একটা প্রবলেম আছে। আর তোমরা জানো যে কপটিক লতে যেহেতু প্রবলেম, যে কপটিক লর প্রবলেম, সেখানে হচ্ছে কোনো মতেই তোমার বিয়ে বিচ্ছেদের বিধান নাই। ফলে অনেকে তাদের আনহ্যাপি ম্যারেজটাকে ডিসলিউট করার জন্য, ডিসলভ করার জন্য তারা ধর্ম ত্যাগ করে তারা হচ্ছে মুসলমান হয়ে যায়। আবার তারা অনেকেই দেখা যায় যে কি নতুন ভাবে বিয়ে করার পর ওই বিয়েটা তুমি দেখবা যে ভিন্ন রিলিজিয়নের মধ্যে যে বিয়েগুলো হয় ম্যাক্সিমাম এক ধরনের প্রেজাইল, মানে খুব একটা দেখবে এই সম্পর্কগুলো খুব বেশি স্থায়ী হয় না। কিছু কিছু হয়, অনেকগুলো হয়, কিন্তু ম্যাক্সিমাম বিয়ে দেখা যায় যে কি প্রেজাইল, নষ্ট হয়ে যায়, সম্পর্কটা ঠিক থাকে না। তখন আবার অনেকে বলে যে আমি আবার আগের ধর্মে ফিরে যাব। কিন্তু সে যখন ওই যে সরকারের কাছে তোমার হচ্ছে এটার নামকে অলরেডি দিয়ে আসছে যে হচ্ছে আমার ধর্ম ইসলাম, এখন আবার যখন সে খ্রিস্টানিতে ফিরে যাচ্ছে, গভর্নমেন্ট এটা আবার অ্যাকসেপ্ট করতেছে না। ফলে এখন আবার কপটিক ক্রিশ্চিয়ান তোমার যারা আছে সার্চ, তারা তখন আবার এটার বিরুদ্ধে, এটাকে আইদিন মানে হচ্ছে ফিরে আসা আরবিতে বলে আর কি, হ্যাঁ, রিটার্ন টু ক্রিশ্চিয়ানিটি। তখন তারা আবার সরকারের মধ্যে তারা হচ্ছে বার্গেনিং করা শুরু করছে যে আমার ঘরের ছেলে ঘরে ফিরে আসতে চায়, কিন্তু আপনার আপনার ইজিপ্টের ল আমাকে ফিরে আসতে দিচ্ছে না। হ্যাঁ, ফলে তারা এটা নিয়ে হিউজ প্রটেস্ট করলো। এবং যেহেতু সরকার চাচ্ছে ও মাই গড মাইনরিটির রাইট ঠিক রাখতে হবে, সেকুলারিজম ঠিক রাখতে হবে, ফলে আচ্ছা বললো যে ঠিক আছে তোমরা কি চাও, এগুলো তাদেরকে দিয়ে দিছে। ফলে সরকার বলে যে ঠিক আছে, এগুলো কিন্তু ব্যক্তি ফিরে আসতে চায়, ব্যক্তির জায়গা থেকে না, পাবলিক অর্ডারটা যাতে ঠিক থাকে, সরকার এই জন্য বললো যে তারা হচ্ছে ফিরে আসতে পারবে। কিন্তু আমরা দেখছি ধর্মান্তরের রাজনীতিতে দুটো জিনিস, ক্রিশ্চিয়ান যার তো সার্চ আছে, যখন একটা ছেলে কনভার্ট হয়ে ফিরে আসতে চায় তখন ক্রিশ্চিয়ান সার্চ বলতেছে ঘরের ছেলে ঘরে ফিরে আসতে চায়। কিন্তু একটা মেয়ে যখন কনভার্ট হয় তখন বলে না যে ঘরের মেয়ে ঘরে ফিরে আসতেছে, বরং বলা হয় এই মেয়েটারে তো লাভ জিহাদের মধ্য দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই মেয়েটা তো কোয়েসিভ, তারপর ডিসিপশনের শিকার হয়েছে। কিন্তু ছেলেটার প্রেক্ষাপটে বলতেছে না যে ছেলেটা ডিসিপশনের শিকার হচ্ছে। মানে বুঝছো তাদের পলিটিক্সটা, যে মেয়েদের আর কোনো সাবজেক্ট নেই, ছেলেদের সাবজেক্ট আছে কনভার্সনের ক্ষেত্রে, হ্যাঁ, হোল ডিবেটের মধ্যে, রিটার্নের মধ্যে ছেলেদের সাবজেক্ট আছে, রাইট আছে, কিন্তু মেয়েরা হচ্ছে এখানে টোটালি অ্যাবসেন্ট। বরং মেয়েরা হচ্ছে একটা টুল, যেটাকে তারা হচ্ছে এটা ইউজ করে। বুঝেছো জিনিসটা? ওকে ওকে, আচ্ছা এখন আসো এটা জিও পলিটিক্সটা কি। আমরা এটা তো হচ্ছে তাদের দেশে ন্যাশনাল লেভেলে এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে। ইন্টারন্যাশনাল লেভেলে কি তৈরি হচ্ছে? ইন্টারন্যাশনাল লেভেলে তোমার হচ্ছে দেখা গেছে অনেকগুলো তোমার হচ্ছে ক্রিশ্চিয়ান গ্রুপ সারা দুনিয়াতে, তোমরা যেরকম গে ইন্টারন্যাশনাল পড়ছো, আমি একটু আগে, আজকে তো আমাদের সময় নেই, না হলে আমি ওটা আজকে আলাপ করতাম, আমি আরেকদিন এক্সট্রা ক্লাস নেবো যেহেতু আমরা গত সপ্তাহে নিতে পারিনি। সো গে ইন্টারন্যাশনালের মতো একটা ক্রিশ্চিয়ান ইভাঞ্জেলিক একটা তোমার ইন্টারন্যাশনাল মুভমেন্ট আছে। তারা বললো যে মুসলিম এটা হচ্ছে কনস্পাইরেসি টু লিউর তোমার হচ্ছে Coptic women like Sheheta and Constantine to convert to Islam with false promise of romance and love, জান্নাত দিবে তাদেরকে, রোমান্স লাভ এগুলোর কথা বলে মুসলমানরা ষড়যন্ত্র করে, হ্যাঁ, লাভ জিহাদের ফাঁদে পেলে এরকম করে তোমার হচ্ছে মেয়েদেরকে তোমার হচ্ছে কনভার্ট করে ফেলতেছে। ফলে তারা বলতেছে এটাকে তারা হচ্ছে সেক্সুয়াল স্লেভারি আকারে বলছে, এবং একই সঙ্গে তারা এটাকে ট্রিটেড অ্যাজ ট্রাফিকিং। কারণ ইন্টারন্যাশনাল যে ট্রাফিকিং, যে আমি জানি না তোমরা এটা সংজ্ঞাটা পড়েছো কিনা, ট্রাফিকিং প্রটোকল, সেখানে লেখা আছে যে থ্রু কোয়েশন অর ডিসিপশন অর ফ্রড, এরকম। তখন তারা বলতেছে এগুলো ফ্রডের মধ্য দিয়ে, ডিসিপশনের মধ্য দিয়ে এই জিনিসগুলো করা হয়েছে। এবং তারা অনেকগুলো লিফলেট তারা ছাপাইছে আমেরিকাতে, ইউরোপে, নানান দেশে, যে মিশরে কি হচ্ছে, মিশরে কি করতেছে তোমার হচ্ছে মুসলমানরা ফ্রড এবং ডিসিপশনের মধ্য দিয়ে প্রায় 1.5 লক্ষ ক্রিশ্চিয়ান মেয়েদেরকে কি করছে তোমার হচ্ছে এটার নাম কি, হ্যাঁ, লাভ জিহাদের ফাঁদে পেলে তাদেরকে সেক্স স্লেভারির অধীনে নিয়ে গেছে। হ্যাঁ, সো এই যে এই রেটরিকটা তখন এইরকম আকারে সারা দুনিয়াতে ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়াই গেছে। এবং তোমরা জানো সে সময় অলরেডি আমেরিকান তোমরা জানো যে তাদের একটা রিলিজিয়াস তোমার হচ্ছে এই যে প্রোটেকশন, মাইনরিটি প্রোটেকশনে তাদের একটা ল আছে সারা দুনিয়াতে, যারা মাইনরিটি তাদের অধিকারগুলোকে প্রোটেক্ট করার জন্য। সো তারা সেখানে বারবার মোবিলাইজ করছে, এবং হ্যাঁ, তারা সেখানে বার্গেইন করছে, তাদের সঙ্গে লবি করছে, হ্যাঁ, যাতে হচ্ছে তোমার এটার নাম কি তাদের উপর এক ধরনের
ইকোনমিক স্যাংশন আরোপ করা হয় যে সেখানে তো খ্রিস্টানদেরকে পারসিকিউট করা হচ্ছে, ইভেন তারা ইউএনএ পর্যন্ত লবি করতেছে যে এখানে খুব বাজে অবস্থা হয়েছে। একই রকম ভাবে তোমরা গ্রে ইন্টারন্যাশনালে যেরকম দেখেছো। সো এটা হচ্ছে মুসলমান যেহেতু, এবং তারা ব্যাখ্যা করছে এত যে প্রবলেম, এই সকল কিছুর প্রবলেম হচ্ছে কারণ কি, কারণ ইসলাম ধর্মটাই হচ্ছে আসলে একটা প্রবলেম। কারণ ইসলামের ইনহেরেন্ট, ইসলাম হচ্ছে মিজোগেনি, রিলিজিয়ন, ল্যাক অফ টলারেন্স, এই যে একটা ব্যাখ্যা। এবং তুমি তো জানো যে পশ্চিমা সোসাইটিতে এগুলা খুবই, ইভেন ইন্ডিয়ান সোসাইটি সব জায়গায় এই ব্যাখ্যাটা অনেক বেশি তোমার হচ্ছে খুব মানে সোসাইটিতে বাজারে এটা খুব চলে আর কি। সো এই বাজারে চলার এই ব্যাখ্যার মধ্য দিয়ে তুমি দেখো যে একটা ইন্টারন্যাশনাল একটা ক্যাম্পেইন হচ্ছে যে সকল তোমার হচ্ছে মেয়েরা, ক্রিশ্চিয়ান কপটিক মেয়েরা, দে আর দ্য ডাইরেক্ট ভিকটিম অফ লাভ জিহাদ, ডাইরেক্ট ভিকটিম অফ ইসলাম এন্ড ইসলামিক কালচার। বুঝছো জিনিসটা? সো এই যে একটা ওয়েস্টার্ন একটা অ্যালায়েন্স তৈরি হলো উইথ ইস্টার্ন ক্রিশ্চিয়ানিটি এন্ড ডিসকভার্ড দেয়ার সিভিলাইজেশনাল ফ্রেটার্নিটি, পেইন্টিং কপটিক ক্রিশ্চিয়ানস অ্যাজ ভিকটিমস অফ ইসলামস ইনকম্পারেবল ভায়োলেন্স। হ্যাঁ, ফলে এই যে মুসলমান ভায়োলেন্ট পুরুষদের থেকে মেয়েদেরকে রক্ষা করতে হবে। আমি তোমাদেরকে গত সপ্তাহে আরো একটা লেখা দিয়েছিলাম ইলুরা হালিম চৌধুরীর, যখন এসিড নিয়ে এক ধরনের ক্যাম্পেইন হইতো তখনও কিন্তু এই ব্যাখ্যাগুলো দেওয়া হইতো যে হচ্ছে বাংলাদেশে এসিড ক্রাইম কেন, বাংলাদেশের মুসলমান পুরুষ এরা খুবই, যেহেতু ইসলাম পুরুষতন্ত্র, মিসোগেনি, ল্যাক অফ টলারেন্স, ফলে তারা মেয়েদেরকে এসিড মারে। হ্যাঁ, ফলে এগুলাকে এই ব্যাখ্যাগুলো কিন্তু ওয়েস্টে খুবই জনপ্রিয়, খুবই পপুলার ব্যাখ্যা। এই জিনিসগুলো তখন খুবই এটাকে তোমার হচ্ছে হ্যাঁ পলিটিক্স অফ সেক্স স্লেভারি, এবং তারা ইউএস ইন্টারভেনশনের আলাপ তুলেছে। সো এই যে দেখো ইন্টারভেনশনে তারা যতগুলো আলাপ তুলেছে, কিন্তু তাদের এই আলাপগুলোতে তুমি দেখো যে কনস্টান্টিন সে কোথায় গেছে, এই আলাপটা আর আছে? ইভেন তোমার হচ্ছে এটার নাম কি, সে তার ভাগ্যে কি ঘটেছে, সে কি আসলে কোশ্চেনের মধ্যে দিয়ে গেছে, এগুলো নিয়ে আমরা আর কোনো আলাপ দেখি না। ফলে আমরা যত তোমার হচ্ছে এটার নাম কি ডিসকোর্স তৈরি হয়েছে, ন্যারেটিভ তৈরি হয়েছে, সকল ন্যারেটিভ কিন্তু তৈরি হয়েছে ইন দ্য নেম অফ উইমেন, ইন দ্য নেম অফ উইমেন্স রাইটস, বাট নট উইমেন ইন দ্য কোর সাবজেক্ট, রেদার অ্যাজ অ্যান অবজেক্ট। বুঝছো জিনিসটা, প্রবলেমটা? সাবা মাহমুদ যে জিনিসটা প্রবলেমটা দেখাইছে। ফলে আমরা যারা অনেকেই মনে করি, সাবা মাহমুদের কোশ্চেন হচ্ছে, আমরা যারা অনেকেই মনে করি সেকুলারিজম হইলেই তোমার হচ্ছে মেয়েদের রাইটটা ঠিকঠাক হয়ে যাবে, সেকুলারিজম হয়ে গেলেই তোমার মাইনরিটি রাইট ঠিকঠাক হয়ে যাবে। নো, তিনি বলতেছেন এই যে মাইনরিটি মেজরিটি অপারেটস হিয়ার নট সিম্পলি অ্যাজ লিগ্যাল ক্যাটাগরিজ বাট অলসো অ্যাজ জেন্ডার্ড ones in so much as the mirror the hierarchical relationship between the coarse Coptic women and the aggressive আচ্ছা যাই হোক, এটা আমি যেটা বলতেছি, সাবা মাহমুদ এটাকে সামারাইজ করেছেন এভাবে, এটা হচ্ছে যে পলিটিক্যাল সেকুলারিজম সে যে উপায়ে ফাংশন করছে, অপারেশন করছে, এবং সে যে উপায়ে নিজের মানে হচ্ছে অপারেশনের তাগিদে সে চায় ফ্যামিলিটা এরকম থাকুক, এই লটা এরকম থাকুক, এই থাকার তার এই যে আশ্রয় প্রশ্রয়, তার বেঁচে থাকার তাগিদে সে এই জিনিসগুলোকে একটা ছোট্ট কঠোরে আবদ্ধ করে বরং নারীর জীবনকে আরো কঠিন থেকে আরো কঠিনতর করে ফেলছে। ক্লিয়ার? এনি কোশ্চেন তোমাদের থেকে এখন শুনবো, আমি বেশি আলাপ করে ফেলছি যেহেতু আমাদের খুব সময় কম। বুঝেছো জিনিসটা? এর নাম কি হচ্ছে এই হুমায়রা, আছো তুমি না চলে গেছো? হুমায়রা, বুঝেছো জিনিসটা? সাবার আর্গুমেন্টটা বুঝেছো? সো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো সাবা বারবার আলাপ করি, ইজিপ্টের আলাপ করি, বাংলাদেশের যে কেসগুলো ঘটেছে এগুলো নিয়ে তোমাদের আলাপ করা উচিত। এই কেসগুলো কি হয়েছে, মানুষের ফ্যামিলি ল তো খুব ইন্টারেস্টিং, মানে ইউনিক তো। হ্যাঁ, তোমাদের ইয়েস, কারো কোনো কোশ্চেন থাকলে শুনতে চাই। সাফায়েত, তোমার কোশ্চেন শুনতে চাই। পৃথিলা? স্যার, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, স্যার এই যে আপনি একটা কথা বলেছিলেন যে ওরা যে অ্যাসিড করতেছে বা এরকম কিছু করতেছে, তখন বলতেছে যে যেহেতু মানে মুসলিম মেলরা খুব বেশি মানে এরকম মিজোগিনি, হ্যাঁ ইয়েস, এই কারণে ওরা এই ধরনের ক্রাইমটা করে। তো ব্যাপার হচ্ছে স্যার, সেম ক্রাইমটা যখন অন্য কোনো কান্ট্রিতে, যেটা হয়তো মুসলিম কান্ট্রি না বা অন্য কোনো রিলিজিয়ন বেসড কান্ট্রিগুলোতে হয় স্যার, তখন ওরা স্যার এটাকে কিভাবে অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করে এবং ওদের জাস্টিফিকেশনটা দেয়? তখন তো স্যার ওরা রিলিজিয়নের উপরে অতটা বেশি চাপায় না। তো না এটা না কি না, স্যার আমি তোমরা গে ইন্টারন্যাশনালটা পড়েছো না সবাই? গে ইন্টারন্যাশনালে দেখেছো না যে হোল মিডল এজে কি ডিবেটটা হইতো, যে মুসলমান সোসাইটি অনেক বেশি, সেখানে লাম্পট্যটাকে অনেক বেশি এনকারেজ করা হয়, এরা তো একদম খুব বাজে, দেখছো না তোমরা? গে ইন্টারন্যাশনালে পড়েছো না? বরং ক্রিশ্চিয়ান সোসাইটি ওরা তো খুবই ট্র্যাডিশনের পক্ষে,
এটা ছিল হোল মিডল এজের ডিবেট, যত লেখার যে আছে। কিন্তু এখনকার ডিবেট হচ্ছে কি, মানে মুসলমান সোসাইটি হচ্ছে সবচাইতে রিজিড, ওরা হচ্ছে ভাই সবচাইতে এই সেক্সুয়াল ইস্যু গুলাতে তারা হচ্ছে একদম নাক মানে মুখ সবকিছু বন্ধ। কিন্তু ক্রিশ্চিয়ান সোসাইটি মানে দেখছো এই যে, সো এগুলো না, এগুলো হচ্ছে মানে কি বলবো, ন্যারেটিভটা কে তৈরি করছে, কিভাবে তৈরি করছে, এখানে পাওয়ার কোশ্চেনটা সবচাইতে ইম্পর্টেন্ট। এবং তোমরা জানো যে 9/11 যখন ঘটলো, সুরাইয়া যে কোশ্চেনটা করছে যে লাভ জিহাদ ঘটনা ঘটেছে কিনা, শুনো সুরাইয়া, there are myriad of problems within Muslim communities, there are myriad of problems within ulemas, there are myriad of problems with তোমার হচ্ছে অ্যাক্টিভিস্ট, ইসলামিক অ্যাক্টিভিস্ট, there are myriad of problems। কিন্তু তুমি এই অ্যাক্টিভিজমকে, এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট কেস, এই জিনিসটাকে তুমি যখন জেনারেলাইজ করে ফেলবা, ইট ইজ দ্য কেস অফ ইসলাম। তুমি কেস অফ তোমার আইএস কে যখন তুমি যখন কেস অফ এটা নাম ইসলাম করে ফেলবা, এটাকে বলা হয় স্টেরিওটাইপিং। হোল মুসলিম কমিউনিটিকে ইউ আর ব্র্যান্ডিং, ইট ইজ সামথিং লাইক দিস, দ্যাট ইজ প্রবলেমেটিক। তুমি এই ধরনের প্র্যাকটিস সব জায়গায় দেখবা, কিন্তু যখন তুমি বলবা যে ইট ইজ দ্য প্রবলেম অফ ইসলাম, দ্যাট ইজ প্রবলেমেটিক। ক্লিয়ার সুরাইয়া? জি স্যার, বাট জিনিসটা হলো মানে আমাদের প্রবলেমটা হলো আমরা হলো রিলিজনটাকে হলো এখানে সামনে আনি, বাট হলো রিলিজন তো বলে না যে হলো জিহাদ করো, লাভ জিহাদ করো, এটা তো মুসলিমরাই করছে। রিলিজিয়াস বলে কি বলে না, দ্যাট ইজ নট মাই কনসার্ন। মাই কনসার্ন হচ্ছে কে বলছে, কোন সময় কি প্রেক্ষাপটে বলছে। খোদ আইএস সে কেন ঠিক মানে এমন একটা সময় এমন ধরনের সে তোমার হচ্ছে ন্যারেটিভ গুলো হাজির করছে, কি এমন বাস্তবতা তৈরি হয়েছে। ফলে এই বাস্তবতাটাও তো এটার সঙ্গে দেখবে, এটার সঙ্গে ফরেন পলিসি থেকে যুক্ত মানে অসংখ্য ইস্যু আছে। তুমি দেখবে, তুমি গুয়ান্তানামো বে, আবু গারিব, একটার সঙ্গে যখন তুমি এটার সঙ্গে একটার সঙ্গে যখন তুমি ইয়া করবা, মিলাবা, তখন তুমি দেখবে যে এই ধরনের প্রোডাকশন কিভাবে তৈরি হচ্ছে। এগুলা খোদ মডার্ন ন্যাশনাল স্টেট দিস কাইন্ড অফ ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে এটাকে সে শুধু প্রডিউসই করে না, রিইনফোর্স করে। এই যে আইএস এগুলোকে রিক্লেম করছে, এই জিনিসটাকে রিইনফোর্স হচ্ছে বিকজ অফ মডার্ন ন্যাশনাল স্টেট। হেফাজত রাষ্ট্রধর্ম ইসলাম চাচ্ছে বিকজ অফ মডার্ন ন্যাশনাল স্টেট। বুঝছো জিনিসটা? আমি একটু ভিন্ন জায়গা থেকে দেখি আর কি। তোমরা আমার মানে আমি জানি না তোমরা, আমি ওই জন্য আর কি অ্যানথ্রোপোলজি অফ ল কেন পড়ার জন্য বলি, অ্যানথ্রোপোলজি অফ হিউম্যান রাইটস কেন পড়ার জন্য বলি, কারণ আমরা অ্যানথ্রোপোলজিস্ট এগুলো ভিন্ন জায়গা থেকে দেখি। কিন্তু আমরা এতদিন ধরে, আমি নিজেও তো মনে করতাম ছোটবেলায়, হায় হায় এটা তো হচ্ছে এই কারণে হয়ে যাচ্ছে, কিন্তু এটার পিছনে যে এত পলিটিক্স আছে, আমরা তো এগুলো তো আমরা উই হ্যাভ অলরেডি ইগনোরড। বুঝেছো জিনিসটা, ইস্যুটা? ইয়েস। ইয়াসমিন, তোমার অনেক কোশ্চেন ছিল প্রথমে, আমি তোমাকে থামাইছিলাম। জি স্যার। হ্যাঁ বলো। তো স্যার, রিলিজিয়নের অ্যাকচুয়ালি কোনো রোল নাই, আমরা এটাকে আমাদের মতো রিইনফোর্স করি। শুনো, এটা হচ্ছে আমি বলতেছি না যে রিলিজিয়নের হ্যালো, হ্যাঁ ইয়েস প্লিজ, আমি বলছি না যে রিলিজিয়নের তো অবশ্যই এক ধরনের রোল আছে, কিন্তু আমি বলতেছি যে এখনকার মানে তুমি যে কোনো জিনিসকে যখন প্রশ্ন করবা, ক্ষমতার জায়গা থেকে প্রশ্ন করবা, বুঝছো? সো ক্ষমতায় কে কিভাবে এটাকে ডিফাইন করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বুঝছো ইয়াসমিন? বুঝছো জিনিসটা? জি স্যার। ওকে রাইসা, তুমি মানে ইউ রেজড ইউর হ্যান্ড, আমি সরি তোমাকে থামাই দিয়েছিলাম, বলো রাইসা। প্রথমে যে কোয়েশ্চেনটা ছিল যে আপনি মেনশন করছিলেন যে বাংলাদেশে ইসলামিজমের একটা বা ইসলামিস্ট আইডিওলজিজ এর একটা রাইজ দেখা যাচ্ছে। স্যার আপনি এটাকে অ্যাকচুয়ালি আমরা ইসলামিস্ট আর আইডিওলজি বলতে পারবো নাকি would it be Islamist dogmatism? আমি তোমাদেরকে বারবার বলতেছি, আমি বলতেছি যে এটা হচ্ছে আমাদের যারা সো কল্ড আমাদের এখানকার যারা একাডেমিশিয়ানদের একটা বড় অংশ এভাবে দেখেন, পলিটিক্যাল সায়েন্টিস্ট, হিস্টোরিয়ান, তাই না, মোস্টলি সবাই, ইভেন পলিটিক্যাল গ্রুপ সবাই। আমরা অ্যানথ্রোপোলজিস্ট ঠিক এই জায়গা থেকে দেখি না। আমার মানে যেমন সবাই বলতেছে যে মৌলানা মানে এই ধরনের রাইজ হচ্ছে, কিন্তু আমি বলতেছি কেন আমার মৌলানা ভাষণে তৈরি হচ্ছে না। সো প্রবলেম গুলো তৈরি হচ্ছে। আবার কেন এই ধরনের রাইজ, এই ফেনোমেনাটাকে আমি দেখতেছি, কেন এই ধরনের ফেনোমেনাটা তৈরি হয়েছে, কোন এমন শর্তের মধ্যে দিয়ে এই ফেনোমেনাটা হাজির হইলো, আমরা এই জিনিসগুলো তো কখনো ভাবি না। কোন শর্তের কারণে এটা আসছে, আমরা এটা কখনো এটা তো ভেবেছো কখনো? কেন এই ধরনের রাইজটা ঘটলো, কি এমন জিনিসটা ঘটলো যেটাকে তুমি এটাকে রাইজ বলতেছো? ক্লিয়ার প্রবলেমের জায়গাটা? রাইজ হওয়ার জন্য অনেকদিন ধরে মার্জিনালাইজ করে রাখলে, অপ্রেস করে রাখলেই কিন্তু একসময় রাইজ হওয়ার অপরচুনিটি আসে।
অনেকদিন ধরে ওদেরকে আমরা চেপে রেখে দিচ্ছি একপাশে, সেজন্যই ওরা এখন চলে আসছে। ইয়েস। আর ডগমাটিজম বা কট্টর বলাটা কিন্তু অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে টোটালি রং, কারণ মানে পুরোপুরি কিন্তু এটা আদারিং করে ফেলা হয়। আমার একটা লেখা আসছে এই সপ্তাহে, আমার একটা আর্টিকেল পাবলিশ হবে ক্রিটিক্যাল রিসার্চ অন রিলিজিয়নে। আমি হেফাজত নিয়ে কাজ করেছি, আমি হেফাজত নিয়ে প্রায় 18টা মাদ্রাসায় ঘুরে ঘুরে কাজ করেছি। সো আমার লেখাটা আসবে, তোমরা যারা দোজ হু আর ইন্টারেস্টেড ইউ ক্যান রিড, এই সপ্তাহে আসবে। আই উইল শেয়ার দ্য লিংক। হ্যাঁ, দোজ হু আর ইন্টারেস্টেড ইউ ক্যান রিড মাই আর্টিকেল অন ইট। ওকে, আচ্ছা আমি গে ইন্টারন্যাশনালটা পড়তে পারলাম না। গে ইন্টারন্যাশনাল পলিটিক্সটাও সেম, দেখছো না তোমরা? পড়ছো না গে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা? দেখছো না যে চার্জিং করা হচ্ছে কি মুসলিম সোসাইটিকে? একই রকম ভাবে আবু লুগোদের ডু মুসলিম উইমেন নিড সেভিং, মানে এগুলো কিন্তু সব একই রকম ভাবে আমরা মনে করি যে সব এগুলো ইসলামের প্রবলেম, মুসলমান সোসাইটির প্রবলেম। হ্যাঁ, এখানে রাইটস সম্পর্কে সেন্সিবিলিটিস নাই, কিন্তু আমরা মৌলিক কোশ্চেনগুলোকে আমরা কখনো মানে ধরি না আর কি। মৌলিক কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ওকে, মাশায়েক এনি কোশ্চেন? স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। বলো 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 বলো। যখন বলছিলেন যে মানে when you were asking us যে বাংলাদেশে বা এই রিজনে ভাসানীর মতন আরেকজন পলিটিশিয়ান কেন আসে না, মানে I had this thought, you can of course contradict with it, যে এখনকার রিসেন্টলি যে নতুন পলিটিশিয়ানরা যারা আসছে, স্পেশালি ফ্রম the younger generation, they do not have the experience or the memory of working hand in hand with people from other political communities বা other political ideologies যে মানুষগুলো আছে তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স নাই। না না সরি, আমি রাইসা আমি তোমাকে একটু থামাচ্ছি, সরি। আমি জানি না তোমরা মিশেল ফুকোর একটা লেখা আছে টেকনোলজি অফ দ্য সেলফ, হ্যাঁ, যে কিভাবে আধুনিক রাষ্ট্রে কর্তা সত্তা তৈরি হয়। যেমন এই যে আমি রাকিব, কিভাবে আমি হয়ে উঠছি, তাই না? স্টেটের এমন কিছু পলিসিস প্রোগ্রামস এর মধ্য দিয়ে কিন্তু আমি আকারে হাজির আছি, তাই না? আমি হয়ে ওঠা। সো এই শর্তগুলো না, স্টেট পলিসিস, এডুকেশন পলিসি, নানান ধরনের পলিসিস প্রোগ্রাম, তার নাগরিকটা কেমন হবে, তার নাগরিক সত্তাটা কেমন তৈরি হবে, এই জিনিসটাকে তোমার হচ্ছে থ্রু ভেরিয়াস অপারেশনস সেই নাগরিক সত্তাটাকে তৈরি করে। তোমরা এটা পড়িও, তোমার একটা ইন্টারেস্টিং বই আছে মিশেল ফুকুর টেকনোলজি অফ সেলফ আছে, ওয়াইল হাল্লাকের একটা বই আছে ইম্পসিবল স্টেট, তোমাদের যারা আগ্রহ তোমরা পড়ে দেখতে পারো। সো আমি বলতেছি যে রাষ্ট্র যে পরিমাণ যেরকম কর্তা সত্তা চায়, যেরকম তার নাগরিক চায়, তার নাগরিকটা এইরকম হবে। সো এই যে তার চাওয়ার যে নাগরিক, এই নাগরিকটা আর মৌলানা ভাসানীর মতো আর নাগরিক সে চায় না। ফলে সে চায় যে ও আচ্ছা মৌলানা হয়েছে, সে তো আলাদা টাইপের নাগরিক সত্তা আকারে তৈরি হবে, রিপ্রোডিউস হবে। বুঝছো জিনিসটা? রাষ্ট্রের যে অপারেশনসটা ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ইয়েস মাশায়েক, তোমার এনি কোশ্চেন? মাশায়েক কোনো কোশ্চেন নাই। আচ্ছা, সো মানে অনেক কোশ্চেনের জট খুলেছে নাকি তোমার কাছে? স্যার আমার মনে হয় আর্টিকেলটা নিয়ে আরো যদি কথা বলতেন হয়তো বা আরো কিছু বের হতো, মানে এখন পর্যন্ত কোনো কোশ্চেন নাই। হ্যাঁ, টাইমও নাই। আচ্ছা, সো তোমরা এগুলো সবাই পড়েছো, আমি আই হোপ যে তোমরা সবাই পড়েছো। আর তোমার যদি কোনো কোশ্চেন থাকে চ্যাট অপশন তো আছেই, প্লিজ। হ্যাঁ, নেক্সট ক্লাস আমি যেহেতু শেষ করতে পারলাম না গে ইন্টারন্যাশনালটা, আমি নেক্সট ক্লাসে চিন্তা করছিলাম আগামবেন পড়াবো। হ্যাঁ, আগামবেনটা আমাদের শেষ করা উচিত। আগামবেন হচ্ছে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। উনি কিন্তু এই যে তোমার এটার নাম কি, করোনা ভাইরাস টাইরাস, এখানে আমরা যেরকম স্টেট ইন্টারভেনশন এগুলোকে কিন্তু ডিরেক্টলি অপোজ করে। আমি তোমাদেরকে এগুলো নিয়ে আলাপ করবো, যে আমরা যেরকম ছোঁয়াছুঁয়ির বিষয়গুলা, উনি এগুলাকে স্টেট কন্ট্রোলের আকারে খুব ইন্টারেস্টিং তার আর্টিকেল আছে। আগে আমি গে ইন্টারন্যাশনাল গুলো শেষ করে সেক্সুয়ালিটির কোশ্চেনটা রিজলভ করে আমরা তখন ইয়াতে যাব। তোমাদের বৃহস্পতিবার একটু টাফ হবে। আর আয়ান কি এসেছো? আয়ান, হ্যাঁ বলো। স্যার আমার একটা ক্লাস আছে, আমি কি যেতে পারবো? হ্যাঁ, ইয়েস প্লিজ, যাদের ক্লাস আছে ইউ ক্যান লিভ। আমারও ক্লাস আছে, আমার 2:30 আমি এটাকে ইয়া করেছি। ওকে, ইউ ক্যান লিভ। ওকে, আচ্ছা আমি নেক্সট ক্লাসে আলাপ করবো, যেহেতু আজকে সবারই ক্লাস আছে। ওকে, ভালো থেকো সবাই। হ্যাঁ, ওকে, সি ইউ, বাই। স্যার, বাই স্যার।